হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? অল ক্লিয়ার। যাক, ভেরি গুড, সুন্দর। একমাত্র সিটি কলেজের খবর পেলাম তাদের এখনো ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। তোমাদের মধ্যে এমন কি কেউ হতভাগা আর আসো যাদের এখনো ইয়ার ফাইনাল শেষ হয় নাই? তোমাদের মধ্যে কি এমন আর কেউ আসো যাদের ইয়ার ফাইনাল এখনো চলছে? ইয়ার ফাইনাল চলছে, হাই হাই। রিডক্স রাতুল, প্রি টেস্ট দিব ভাই। আচ্ছা, 23 তারিখে শেষ হবে। হাফ ইয়ারলিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ছিল। নাইস, ঠিক আছে। আমরা আজকে শুরুতেই খুব মজার একটা প্রবলেম সলভ করব, তারপরে আমরা চলে যাব আমাদের তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের মধ্যে। সো ইলেকট্রিক ডাইপোলের মধ্যে আমাদের বেশ মজার মজার কিছু টপিক আছে। তার আগে আমরা হচ্ছে প্রাবল্য এবং বিভব রিলেটেড, প্রাবল্য এবং বিভবের সাথে পারস্পরিক যে সম্পর্ক, এই রিলেটেড খুবই কনসেপচুয়াল কিছু ম্যাথ প্রবলেম আগে শুরুতে করব। তারপরে আমরা তড়িৎ দ্বিমেরুর মধ্যে চলে যাব। চলো তাহলে শুরু করি। আচ্ছা, তোমাদের আমার সাথে ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, আর তোমাদের অপূর্ব ভাইয়া ক্লাস নেবে বৃহস্পতিবার এবং শনিবার। বৃহস্পতিবার রাত 10টায়, আর শনিবার হচ্ছে সন্ধ্যা 7:30। অ্যাডমিশন সিজন আসার পরে 7:30, অ্যাডমিশন সিজনের আগ পর্যন্ত রাত 10টা। তো বৃহস্পতি এবং শনিবার তোমাদের অপূর্ব ভাইয়ের ক্লাস, আর হচ্ছে রবিবার, মঙ্গলবার আমার ক্লাস হবে। বুঝছো? এটা হলো নতুন রুটিন অনুযায়ী, ঠিক আছে? ওকে, সো চলো তাহলে আমরা শুরু করে দেই। স্যাটারডে 7:30টায় তো ম্যাথ ক্লাস থাকে। আমরা অ্যাডমিশনের আগ পর্যন্ত রাত 10টার সময় নিব, যাতে করে ম্যাথের সাথে ক্ল্যাশ না হয়। আর তারপরে পরের টাইমটা 7:30। এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আরেকটু হয়তো চেঞ্জ আসবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা শুরু করি। শোনো, একটা দিনের ব্যাপার তো, হয়তো কোনো সাবজেক্টের সাথে ক্ল্যাশ করলেও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমরা চেষ্টা করব এটা বলতে যে শনিবারের যেই কেমিস্ট্রি ক্লাস রাত 10টায় হয়, সেইটা যদি সম্ভব হয় তাদের পক্ষে শুক্রবার নিয়ে নেওয়ার, এটা আমরা একটু বলে দেখব। আর না হলেও রেকর্ড তো থাকেই তোমাদের। এখন তো পিছনে আগুন লেগে গেছে, এখন আসলে কন্টেন্ট থাকলেই হয়েছে। তো মোটামুটি তোমরা রেকর্ড হোক, লাইভ হোক, যে কোনো একটা ক্লাস লাইভে করে আরেকটা ক্লাস রেকর্ড শেষ করে ফেলবা। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। চলো আমরা শুরু করি আগে। বিসমিল্লাহ। সো আমাদের প্রথমে আগে আমরা যেটা দিয়ে শুরু করব, এই ম্যাথ প্রবলেমটা আমার সাথে সাথে তোমরা একটু লিখে ফেলবা। এই প্রবলেমটা আমার সাথে সাথেই তোমরা একটু লিখে ফেলবা। মনে করো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছি, কোনো একটা স্থানের তড়িৎ ক্ষেত্র আমরা এই অ্যারোগুলা দিয়ে বোঝাচ্ছি, এবং মাঝখানে আমরা একটা কাল্পনিক চতুর্ভুজ আঁকলাম, যেই চতুর্ভুজের আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। সাপোজ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 মিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 4 মিটার। আমাদের বলা আছে এই যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 20 নিউটন পার কুলম্ব। ঠিক আছে? এখানে এই চতুর্ভুজের কাল্পনিক এই আয়তক্ষেত্রের 4 কোণায় 4টা বিন্দু, একটা হলো এ বিন্দু, আর একটা বি বিন্দু, আর একটা সি বিন্দু, আর একটা হলো ডি বিন্দু। এখন আমাদের প্রশ্ন করছে যে বিভিন্ন পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করো। ধরো ভিএ মাইনাস ভিবি বের করতে বলল, তারপরে বলল ধরো ভিএ মাইনাস ভিসি বের করতে বলল, তারপরে ধরো ভিসি মাইনাস ভিডি বের করতে বলল। এরকম র্যান্ডম যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে আমাদেরকে বলছে বিভব পার্থক্য কত নির্ণয় করতে। এটা হলো প্রশ্ন।
প্রশ্ন বুঝেছো? সো আমাদের একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে 20 নিউটন পার কুলম্ব। এই তড়িৎ ক্ষেত্রের মাঝখানে একটা কাল্পনিক আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো। এখন এই আয়তক্ষেত্রের যে 4টা কর্নার পয়েন্ট, যে কোনো দুইটা কর্নার পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে, বিভব পার্থক্য বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? খেয়াল করো, আমরা প্রথম প্রশ্নটার দিকে আগে তাকাই। প্রথম প্রশ্ন বলছে VA মাইনাস VB কত বের করতে। সো এই কথাটার মানে কি? সবসময় মনে রাখবা, বিভব পার্থক্য যখন আমরা লিখছি তখন কিন্তু V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল করছি। তার মানে আমরা যদি B বিন্দু থেকে A বিন্দুর দিকে যাই, B বিন্দু থেকে A বিন্দুর দিকে যাই, তাহলে B থেকে A তে আসতে আমাদের তড়িৎ ক্ষেত্র দ্বারা কতটুকু কাজ হচ্ছে সেইটা আগে আমাকে বের করতে হবে। আমরা কি জানি, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য সমান সমান হচ্ছে -WC। মনে আছে? বলো, WC মানে কি ছিল? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এখানে সংরক্ষণশীল বল কোনটা? তড়িৎ ক্ষেত্র। তাহলে ওই তড়িৎ ক্ষেত্র দ্বারা যে কৃত কাজ হয়েছে, যখন আমরা এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে আসছি, তখন এই তড়িৎ ক্ষেত্র দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে সেইটা হচ্ছে WC। আর এটার সামনে একটা মাইনাস বসাই দিলেই কিন্তু আমরা পাই দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য। কথা ক্লিয়ার আছে? দেখো, কথা ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার, গুড। তাহলে ভাইয়া চলো আমরা এবার কিচ্ছু না, সিম্পলি আমরা বল গুণ সরণ করে কাজ বের করব। তাহলে দেখো, যখন VA মাইনাস VB করছো, তার মানে V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল, অর্থাৎ তুমি শেষ থেকে মানে এই ইনিশিয়াল থেকে ফাইনালে গেছো, অর্থাৎ B বিন্দু থেকে তুমি যখন A বিন্দুতে আসছো, তখন সরণ হচ্ছে 10 মিটার এবং তড়িৎ প্রাবল্য কোন দিকে? তড়িৎ প্রাবল্য তো ডান দিক বরাবর, এই দিক বরাবর হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। সো খেয়াল করো, আমরা এখানে দেখছি তড়িৎ প্রাবল্য ডান দিকে আর সরণ হয়েছে বাম দিক বরাবর। তড়িৎ প্রাবল্য আর সরণের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আগে WC-টা বের করি, E দ্বারা কৃত কাজ কত? এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা কৃত কাজ কত? বল ডট সরণ। তো এখান থেকে বলের মান, সরণের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন cos 180 ডিগ্রি। এই যে cos 180 ডিগ্রি, বল যেদিকে কাজ করছে সরণ তার উল্টা দিকে গেছে। তাহলে এখান থেকে আমরা cos 180-র মান জানি -1, তাহলে -ES, এটা হলো WC। তাহলে বলো তো, VA মাইনাস VB সমান সমান যেহেতু -WC ছিল, তাহলে মাইনাস অফ -ES এখান থেকে আসছে +ES। E এর মান হচ্ছে 20 নিউটন পার কুলম্ব, আর সরণ হচ্ছিল 10, বা A আর B এর মধ্যে দূরত্ব হচ্ছে 10। তাহলে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 200 ভোল্ট। 200 ভোল্ট, এটা হলো VA মাইনাস VB। যেহেতু এটা পজিটিভ আসছে, তার মানে বুঝতেই পারছো A এর বিভব বেশি, B এর বিভব কম, তাই না? A এর বিভব বেশি, B এর বিভব কম। ডান, এটা গেল। চলো আরেকটা প্রবলেম প্র্যাকটিস করে ফেলি। VA মাইনাস VC। VA মাইনাস VC, চলো এটা প্র্যাকটিস করে ফেলি এবার। 2 নাম্বার প্রবলেম, VA মাইনাস VC। দেখো, আবারও সেই একই কাহিনী, -WC করতে হবে। WC হিসাব করব আমরা, বলতো VA মাইনাস VC যখন হিসাব করছি, তখন কোন বিন্দু থেকে কোন বিন্দুতে আসলাম? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ C থেকে আমরা A বিন্দুর দিকে গেছি। খেয়াল করো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আমাদের সরণ হচ্ছে এইটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো C থেকে আমরা গেছি হচ্ছে A এর দিকে, C থেকে আমরা গেছি হচ্ছে A এর দিকে। এইটা হলো এখন আমাদের এই সরণ ভেক্টর, এইটা হলো আমাদের সরণ ভেক্টর। এবং তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে? তড়িৎ ক্ষেত্র সোজা এই দিক বরাবর কাজ করছে।
তাহলে আমাদের বের করা লাগবে এই তড়িৎ ক্ষেত্র এবং এই সরণের মধ্যবর্তী কোণটা কত। তড়িৎ ক্ষেত্র আর এই সরণের মধ্যবর্তী কোণটা কত। এইটা হলো ই ভেক্টর ডট এস করলে আমরা কিন্তু কৃত কাজটা পেয়ে যাব। তাহলে ডাব্লিউ সি সমান সমান লেখা যাবে ই ডট এস, ই এর মান, এস এর মান এবং এদের কজের মধ্যবর্তী কোণ। তো ভাই এই কোণটা কত হবে? এইটুকু তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, জাস্ট এইটুকু অ্যাঙ্গেলটা কত বের করতে হবে। তো আমরা যদি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি যার ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 10, তাহলে ট্যান থিটা থেকে আমরা কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারবো। এই থিটাটা নর্মাল তুমি জ্যামিতি দিয়ে করে ফেলতে পারবা। থিটার মানটা কত আসে দেখো তো। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, এটা আসে 68 পয়েন্ট সামথিং। তার মানে এদের মধ্যবর্তী যেই কোণ, সেই মধ্যবর্তী কোণ হচ্ছে 90 প্লাস 68.2। এটা কি বুঝতে পেরেছো? থিটার মানটা কিভাবে বের করলাম? থিটার মান বের করেছি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 10/4 করে, যেটার মান আসে 68.2 ডিগ্রি। 68.2 ডিগ্রি। তাহলে এবার সরাসরি আমরা ই এর মান বসাই দিব 20, এস এর মান কত, এই সরণের মানটা কত বলো তো? সরণের মানটা কত? সো এই সরণের মান হচ্ছে √10 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 4 4 16, 10 10 100, √116। তাহলে এস এর মান আসলো √116 ইন্টু কজ 158.2 ডিগ্রি। হিসাব করে দেখি কত আসে। 20 ইন্টু √116 ইন্টু কজ 158.2, এটার মান আসে -200। -200। তাহলে আমরা VA মাইনাস VC সমান সমান জানি -WC, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 200 ভোল্ট। ঠিক আছে, তাহলে এ আর সি এর মধ্যেও বিভবের পার্থক্য আমরা হিসাব করে পেলাম 200 ভোল্ট আসছে। ই সমান 20 কেমনে দেওয়া আছে প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে ই সমান সমান 20 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, ডান, ক্লিয়ার, গুড। তাহলে দুইটার উত্তর পেলাম। খেয়াল করে দেখছো একটা জিনিস, এটা কিন্তু একদমই আমাদের সেই মহাকর্ষ ক্ষেত্রটার মতন। বলতো মহাকর্ষ ক্ষেত্রেও যেমনটা তুমি যদি এই লেয়ার থেকে কোনো বস্তুকে সোজা উপরে তোলো তাহলে বিভব শক্তি জমা হয় mgh। তুমি যদি এইভাবে করে উঠাও, এই পয়েন্টে রাখো, তাহলেও কিন্তু এর মধ্যে বিভব শক্তি জমা হয় কত? mgh। এইখানেও সেম জিনিসটাই আমরা দেখলাম যে তুমি সোজাসুজি তড়িৎ ক্ষেত্রের দিকে যাও অথবা একটু বাঁকাবাঁকি ভাবে যাও, আমাদের যদি এই দুইটা লাইনের মধ্যে পরস্পর লম্ব দূরত্ব যা, সেইটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে বিভব পার্থক্যটা কত হবে। ঠিক আছে, বিভব পার্থক্যটা কত হবে। ভালো কথা। VC মাইনাস VD, এটা অনেকটা VB মাইনাস VA এর মতন। এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটাও বুঝতে পারতেছো 200 জুলি হবে, 200 ভোল্ট হবে। VA মাইনাস VDটা কি হবে আসো একটু দেখে ফেলি। VA মাইনাস VD, VA মাইনাস VD, তার মানে কোত্থেকে কোথায় গেছি? D থেকে A তে আসছি। ঠিক আছে, তার মানে কোত্থেকে কোথায় গেলাম? আমরা গেছি হচ্ছে তাহলে D থেকে A তে। আচ্ছা, এটা আবার মুছে ফেললে সমস্যা, মোছার দরকার নাই, পরের পেজে যাই, একটু কপি করে পরের পেজে যাই। ওকে, এবার মুছে ফেলি সব। দেখো এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা করে ফেলবো। এটা ছিল ভিসি। আমরা কোথায় যেতে চাই? 4 নাম্বারটাতে কি বলছে? 4 নাম্বারে ভিএ মাইনাস ভিডি, অর্থাৎ ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তার মানে ভাইয়া কোত্থেকে কোথায় গিয়েছি? ডি থেকে এ তে এসেছি। তাহলে দেখো সরণ 4 মিটার ঠিক আছে,
তড়িৎ ক্ষেত্রের সাথে এই সরণের মধ্যবর্তী কোণ কত? তড়িৎ ক্ষেত্রের সাথে এই সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা যদি VA মাইনাস VD করি, মাইনাস WC বের করতে হবে। WC হচ্ছে E ডট S ES cos E ভেক্টর এবং S ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পেলাম যে VA মাইনাস VD সমান সমান 0। তার মানে দেখো খেয়াল করে যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা এর সাথে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে লম্ব দিক বরাবর কিন্তু বিভবের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই তলটাকে আমরা কিন্তু বলতে পারি এটা একটা সমবিভব তল। এই তলের উপরে, এখানে যে তলটা আছে এই তলের উপরে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিভব একই রকম, প্রত্যেকটা পয়েন্টে বিভব একই রকম। আশা করি বুঝতে পারছো। সো আমাদের দেখো এটা কিন্তু অনেক সময় অবজেক্টিভে দেয় যে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব বরাবর বিভবের পরিবর্তন কত হয়। সো তড়িৎ ক্ষেত্রের লম্ব বরাবর বিভবের পরিবর্তন 0। তড়িৎ ক্ষেত্রের সাথে, তড়িৎ ক্ষেত্রের সাথে বিভবের পরিবর্তন 0। তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব বরাবর, তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব বরাবর বিভবের পরিবর্তন 0। অর্থাৎ লম্ব বরাবর একটা সমবিভব তল কিন্তু তৈরি হয়। তাহলে এই টাইপের ম্যাথগুলা যদি তোমরা বুঝে থাকো, এবার আসো আর একটা প্রবলেম একটু হোমওয়ার্ক দিয়ে রাখি, একদম সহজ আর একটা টাইপের প্রবলেম একটু হোমওয়ার্ক দিয়ে রাখি। তাহলে দেখো আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্র জানলে কিভাবে করে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করা যায়। সো এবার ভাইয়া মনে করো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। এবার মনে করো আমাদের কাছে একটা কাল্পনিক ত্রিভুজ আছে। এটা হচ্ছে সেই কাল্পনিক ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করলাম। এটার এইটা হলো A বিন্দু, এটা হলো B বিন্দু, এটা হলো C বিন্দু। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 2 মিটার করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 2 মিটার করে। তোমাদের জন্য হোমওয়ার্ক, বের করবা VA মাইনাস VB সমান সমান কত হবে, VA মাইনাস VC সমান সমান কত হবে এবং VB মাইনাস VC সমান সমান কত হবে। পারবা না করতে? সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখান থেকে তুমি সরণ ভেক্টরটা পাবা আর ই এর সাথে ডট গুণ করবা, সামনে একটা মাইনাস বসাই দিবা, শেষ। এটাই কিন্তু কাহিনী। তাহলে এটাও ইনশাল্লাহ তোমরা করে ফেলতে পারবা। ডান। পরের প্রবলেমে যাচ্ছি। এই প্রশ্নটা একটু তুলে নাও। আচ্ছা তোলা দরকার নাই, 3 নাম্বার দাও। এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম আর আগেরটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো 3 নাম্বার প্রবলেম কি বলছে, অসীম থেকে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি বিন্দুতে যথাক্রমে 3 কুলম্ব, -4 কুলম্ব এবং 5 কুলম্বের চার্জ আনা হলো। অসীম থেকে প্রথমে এ বিন্দুতে আগে 3 কুলম্ব চার্জ আনছে, এনে রাখছে। আবার অসীম থেকে -4 কুলম্ব চার্জ কেনে বি বিন্দুতে রাখছে, তাহলে 2টা চার্জ বসাইলো। আবার অসীম থেকে সি বিন্দুতে 5 কুলম্বের চার্জ নিয়ে আসছে। আমাদেরকে বের করতে হবে মোট কৃত কাজ কত এবং সিস্টেমের শক্তি কত। মোট যতটুকু কাজ করে আমরা এই সিস্টেমটাকে বিল্ড করব, সেইটুকু পরিমাণ এনার্জি কিন্তু সিস্টেমের শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকবে। তাইলে এই 2টা প্রশ্নের উত্তর আসলে সেম, যতটুকু কাজ করব সেটাই সিস্টেমের শক্তি। প্রথম প্রশ্নটা পারলে পরেরগুলো এমনিই পারবা। প্রথম প্রশ্নটা আগে আমরা একটু দেখে ফেলি। এটা আগের দিন মনে হয় হোমওয়ার্ক দিছিলাম। সো আমাদেরকে বলছে অসীম থেকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ তে প্রথমে 3 কুলম্ব চার্জ আনতে হবে। ভাইয়া খেয়াল করো, প্রথমে কিন্তু এই স্পেসের মধ্যে কোথাও কোনো চার্জ নাই। তাহলে
আমরা যদি একদম অসীম থেকে প্রথমে 3 কুলম্ব চার্জকে নিয়ে এসে এই এ বিন্দুতে বসাই, এই বসানোর জন্য কোনো এক্সট্রা কাজ আমাদের করতে হবে না, কারণ আমাদের এখানে আর কোনো চার্জ নাই বা আশেপাশে আর কোনো চার্জ নাই, যেই চার্জের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে এখানে এনে চার্জটা বসাতে হবে। তো প্রথম চার্জটা নিয়ে আসার জন্য আমাদের কৃত কাজ হচ্ছে 0। প্রথম চার্জটাকে নিয়ে আসার জন্য আমাদের এক্সট্রা করে কোনো কাজ করতে হবে না। এটা কি সবাই বুঝতে পেরেছো যে প্রথম চার্জ 3 কুলম্ব এটাকে এ বিন্দুতে নিয়ে আসার জন্য আমাদের কোনো কাজ আর এক্সট্রা করা লাগবে না। ক্লিয়ার? এখন আমরা বি বিন্দুতে -4 কুলম্বের একটা চার্জ নিয়ে আসতে চাই। এখন ভাইয়া দেখো, আমাদেরকে তাহলে যেহেতু আমরা অসীম থেকে চার্জটাকে নিয়ে আসছি, অসীমের সাপেক্ষে এই বিন্দুর বিভবটা আগে আমরা বের করব, তারপরে যত কুলম্ব চার্জকেই নিয়ে আসি না কেন সেই চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হবে কিউ ইন্টু ভি। কি বললাম আবার শোনো, অসীম থেকে যখন আমরা 1 কুলম্ব চার্জকে বি বিন্দুতে আনবো আমাদেরকে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ভিবি। অসীম থেকে 1 কুলম্ব চার্জকে বি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ভিবি। তাহলে কিউ কুলম্ব চার্জকে যদি নিয়ে আসি তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? 1 কুলম্বের জন্য কাজ করতে হয় ভিবি, কিউ কুলম্বকে নিয়ে আসলে কাজ করতে হবে কিউ ইন্টু ভিবি। এটাই কিন্তু কিউ কুলম্ব চার্জকে অসীম থেকে বি বিন্দুতে আনার জন্য কৃত কাজ। তাহলে খেয়াল করো, সবার আগে আমাদেরকে বের করতে হবে বি বিন্দুর বিভবটা কত। তাহলে দেখো, কৃত কাজ, দ্বিতীয় চার্জ আনার জন্য কৃত কাজ সমান সমান আমরা লিখব বি বিন্দুর বিভব কত, এটা আগে জানতে হবে। ভিবি নির্দেশ করবে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে এখানে আনতে কি কাজ করতে হয়। তাহলে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে এখানে আনতে ভিবি কাজ করতে হয়, তাহলে কিউ কুলম্ব চার্জকে আনতে কাজ করতে হয় কিউ ইন্টু ভিবি। আমাদের এখানে কিউ এর মান হচ্ছে -4, যাকে ধরে আমরা নিয়ে আসব। এখন আসো ভিবি এর মানটা কত। এই পয়েন্টের বিভবটা কার জন্য হবে, কোন চার্জের জন্য হবে? এই 3 কুলম্বের জন্য হবে। তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু 3 ডিভাইডেড বাই 4। কি করলাম এটা? সি কিউ বাই আর। সি মানে কি বুঝছো তো? সি মানে কি বুঝছো তো? ওই যে 1/4 পাই এপসাইলন নট, ওইটাকে আমি সি বলছিলাম, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে খেয়াল করো, এইটা হলো আমাদের বি বিন্দুটার বিভব, এইটা হচ্ছে ভাইয়া আমাদের বি বিন্দুটার বিভব, আর এই চার্জটাকে আমি ধরে নিয়ে আসছি অসীম থেকে। তাহলে কিউ ইন্টু ভিবি হচ্ছে অসীম থেকে কিউ কুলম্ব চার্জকে বি বিন্দুতে আনতে কৃত কাজ। ক্লিয়ার? এইবার আসো, আমরা সি বিন্দুতে যখন 5 কুলম্ব চার্জকে আনবো তখন কত কাজ করতে হয় এটা দেখতে চাই। কি বললাম? সি বিন্দুতে আমরা 5 কুলম্ব চার্জকে নিয়ে আসতে এবার কত কাজ করতে হবে সেটা দেখতে চাই। ভাইয়া বলো তো, আবারও একই রকম সি বিন্দুর একটা বিভব আমরা বের করব ভিসি। ভিসি নির্দেশ করবে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে সি বিন্দুতে আনতে কৃত কাজ। তাহলে অসীম থেকে কিউ কুলম্ব চার্জকে সি বিন্দুতে আনতে কৃত কাজ কত? কিউ ইন্টু ভিসি। তাহলে W3 সমান সমান হবে ভিসি হচ্ছে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ, কিউ কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ হবে কিউ ইন্টু ভিসি। তো আমরা কত কুলম্ব চার্জকে ধরে নিয়ে আসছি অসীম থেকে? 5 কুলম্ব চার্জকে নিয়ে আসছি। এবং খেয়াল করো, আমরা এখানে সি বিন্দুর যে বিভবটা পাবো এই বিভবটা কিন্তু দুইটা চার্জের জন্য আলাদা আলাদা বিভব বের করে যোগ করতে হবে। এই পয়েন্টের মোট বিভব কত হবে? এই পয়েন্টের মোট বিভব কিন্তু এ তে থাকা চার্জের কারণে একটা বিভব হবে এবং বি তে থাকা চার্জের কারণে একটা বিভব হবে। তাহলে খেয়াল করো, আমরা 1/4 পাই এপসাইলন নট, এটা হলো সেই সি এর মান, 3 ডিভাইডেড বাই 6 প্লাস 1/4 পাই এপসাইলন নট
এখানে কত কুলম্ব চার্জকে নিয়ে আসছিলাম? -4 কুলম্ব চার্জকে নিয়ে আসছিলাম। তাহলে -4 ডিভাইডেড বাই 5। তুমি তো চালাক, সো এই কারণে এইখানে একবারে মাইনাস সাইনটা দিয়ে দিতে পারো, একবারে প্লাসে মাইনাসে মাইনাস সাইন একবারে দিয়ে দিতে পারো। তাহলে লক্ষ্য করো এইখানে যেই টার্মটা আমরা লিখছি এই টার্মটা কিন্তু ভিসি নির্দেশ করছে। এই সি পয়েন্টে যে বিভব সেটা হচ্ছে এ এর জন্য বিভব এবং বি এর জন্য বিভব, দুইটা বিভবের যোগফল হচ্ছে ভিসি। তাহলে কিউ ইন্টু ভিসি করে আমরা কিন্তু W3 অর্থাৎ 3 নাম্বার চার্জটাকে নিয়ে আসতে কত কাজ করতে হবে সেটা বের করতে পারবো। তাহলে টোটাল কাজ কত করতে হলো, এই পুরো সিস্টেমটা তৈরি করতে টোটাল কাজ কত করতে হলো? W1 প্লাস W2 প্লাস W3, যে পরিমাণ কাজ করতে হবে সেটাই কিন্তু বস্তুর মধ্যে, সেটাই হলো আসলে সিস্টেমের শক্তি, সেটাই সিস্টেমের শক্তি। 6 কই থেকে আসলো? এই যে এ থেকে 6 পর্যন্ত দূরত্ব কত? 6 না? কান দিয়ে দেখো, চোখ দিয়ে শোনো, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত? 6। সো 3 কুলম্ব থেকে 6 মিটার দূরত্বে এই পয়েন্টের বিভব কত? সো এটা হচ্ছে এই যে 3 ডিভাইডেড বাই 6, আর এখানে -4 জন্য 5 মিটার দূরত্বে বিভব কত? -4/5। ক্লিয়ার? এ কেন বের করলেন না? প্রথম চার্জটাকে নিয়ে আসার জন্য আশেপাশে তো কোনো বিভব ছিলই না, তাই প্রথম চার্জটাকে শূন্য বিভবের একটা অঞ্চলে আনতে কিন্তু কোনো কাজ করতে হবে না। দাঁড়াও, কোনটা 3/6 হলো কেন? দাঁড়াও তো, আমি ভুল করছি কোনো? 3/6 না তো, ভি পয়েন্ট ঠিকই তো আছে, -4/5। এই কি ভুল পাচ্ছ? ক্যালকুলেশন ঠিক আছে না? বসানোও তো ঠিক আছে। সিকিউ ডিভাইডেড বাই আর, ঠিকই তো আছে। এই যে এ পয়েন্ট, দেখো দেখো দেখো, সি পয়েন্টে টোটাল বিভব কার কার জন্য হবে? এই এ বিন্দুতে যে চার্জ আছে তার জন্য একটা বিভব, এবং বি বিন্দুতে যেই চার্জ আছে তার জন্য একটা বিভব। সো তাহলে 1/4πε0 3 ডিভাইডেড বাই 6, এই যে কিউ বাই আর, এবং এখানকার কিউ বাই আর, এই তো। রিনি রয়, বুঝছো কিনা দেখো। তারপর অঞ্জন আবার কমেন্ট করছে ভুল বুঝলে ঠিক করে দিবে। ওমা, ঠিকই তো আছে। ফার্স্টে বি পয়েন্টে আনতে হবে না? না, আমাদেরকে কি বলছে দেখো, অসীম থেকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু শুরুতে এ তে, তারপরে বি তে, তারপরে সি তে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তারপরে সি তে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, ওকে ওকে। সো খেয়াল করো, এখন আমরা এখান থেকে টোটাল কত কাজ এটা বের করতে পারবো। চট করে একটু জানায় দাও তো এই কাজের মানটা কত। যেহেতু এটা সবকিছু শূন্য মাধ্যমে হয়েছে তাই এটা 9 × 10⁹ ধরে হিসাব করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু হিসাব করি। 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু 3, এইটা আসে -2.7 × 10⁻10, এটার মান আসছে -2.7 × 10⁻10 এত জুল। আচ্ছা, তারপর এটা কত আসে দেখি। 9 × 10⁹, এটা যদি কমন নেই তাহলে এই পাশে আসছে হলো 0.5 - 4/5 × 5, এইটা আসে হচ্ছে -1.35 × 10⁻10। তাহলে দুইটা একসাথে হিসাব করলে -4 × 10⁻10 জুল, 10⁻10 জুল। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ডান। সো আশা করি হিসাব নিকাশ ঠিক থাকলে এটার হচ্ছে ডাব্লিউ টোটাল কত আমরা বের করে ফেলছি। পারফেক্ট। এখন ভাইয়া দেখো তো, এটা গেল 1 নাম্বার প্রবলেমটা, এইটা হলো আমাদের 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমটাতে কি বলছে? 2 নাম্বার প্রবলেমটাতে
একই জায়গাতে আমরা চার্জগুলাকে স্থাপন করব, কিন্তু এবার আমাদের শুরুতে আনছে বি বিন্দুতে চার্জটা, তারপরে এ বিন্দুর চার্জ আনছে, তারপরে সি বিন্দুর চার্জ আনছে। তাহলে যদি আমরা এই অর্ডারটা পরিবর্তন করি কিন্তু কাঠামো সেম রাখি, তাহলে টোটাল কাজের পরিমাণ কি পরিবর্তন হবে নাকি একই রকম থাকবে? চলো এবার আমরা চট করে ফেলি। 2 নাম্বার প্রবলেমটা দেখো। 2 নাম্বার প্রবলেমটা প্রথমে বি বিন্দুতে যখন নিয়ে আসা হয়েছে সেটার জন্য কি কোনো কাজ করতে হবে? প্রথমে যখন আর আশেপাশে কোনো চার্জ নাই, এটা এখানে -4 কুলম্বকে বসাতে কিন্তু কোনো কাজ করতে হবে না। এবার আসো এ বিন্দুতে আনছি না, তারপরে সেটা করতে কৃত কাজ কত হবে? কিউ ইন্টু ভি এ। কত কুলম্ব চার্জকে আনছি? 3 কুলম্ব চার্জকে আনছি। ভি এ কত হবে? 1/4πε0। কিউ এর মান হচ্ছে -4 ডিভাইডেড বাই আর। তাহলে এটা হলো ডাব্লিউ এ। আমরা যখন 3 কুলম্ব চার্জকে অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসলাম তখন কি পরিমাণ কাজ করতে হয় সেটা হলো ডাব্লিউ এ। ডাব্লিউ সি যেটা, সেটা কত হবে? ডাব্লিউ সি হচ্ছে কত চার্জকে আমরা নিয়ে আসছি, তারপরে সি বিন্দুতে 5 কুলম্ব চার্জকে নিয়ে আসছি, সো 5 ইন্টু ভিসি হবে। তাহলে ভিসি এর মান কত হবে? 1/4πε0 যদি কমন নাও তাহলে দেখো 3/6 -4/5 -4/5। সো খেয়াল করে দেখো, আগের অঙ্কে ছিল এইটা 3 আর বাইরে ছিল 4, ভিতরে এটা যা ছিল এখানে এখন তাই আছে, আর এখন উপরেরটা হয়ে গেছে বাইরে 3 ভিতরে -4। তুমি যদি 3টা একবারে যোগ করে দেখো টোটাল কতটুকু কাজ করতে হবে, সেই ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ বি প্লাস ডাব্লিউ সি এটা কিন্তু একদম আগের মতনই পাওয়া যাবে, সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ নাম্বার 1। কারণ আলটিমেটলি আমাদের কিন্তু স্ট্রাকচার বলো বা কাঠামো বলো দুইটা কিন্তু একই রকম আছে। সো তুমি একটা চার্জকে আগে নিয়ে আসো বা পরে নিয়ে আসো, যদি সেম জায়গাতেই তাদেরকে রাখো সেটার জন্য কাজের কোনো পরিবর্তন হবে না বা সঞ্চিত শক্তির কোনো পরিবর্তন হবে না। গুড। এবার আসো 3 নাম্বার প্রশ্ন। বলো তো 3 নাম্বার প্রশ্নের জন্য আমাদের কাজের কি পরিবর্তন হবে নাকি হবে না? 3 নম্বরে বলছে যদি এ বিন্দুতে 5 কুলম্ব, বি বিন্দুতে 3 কুলম্ব এবং সি বিন্দুতে -4 কুলম্ব আনা হয় তাহলে কৃত কাজ কত? বলো তো এবার কি আসলে টোটাল কাজের পরিমাণ পরিবর্তন হবে নাকি হবে না? বলো তো এবার কি আর কাঠামো আগের মতন থাকবে? প্রথমে আসো হিসাব করি, চলো। যদি প্রথমে 5 কুলম্বকে এ বিন্দুতে নিয়ে আসা হয়, যেটাকে আগে আমরা সি বিন্দুতে নিতাম 5 কুলম্বকে, প্রথম চার্জটা আনার জন্য কোনো কাজ করতে হবে না, কারণ অসীম থেকে আমরা এমন একটা ক্ষেত্রে আসছি যেই ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, যেখানে কোনো আশেপাশে চার্জ নাই। তাহলে চার্জ নাই এরকম কোনো বলের বিরুদ্ধে কিন্তু তোমার কাজ করতে হচ্ছে না। সো প্রথম চার্জটাকে অসীম থেকে এই পয়েন্টে আনতে কোনো কাজ করা লাগবে না। তারপরে বি বিন্দুতে আমরা 3 কুলম্ব চার্জকে নিয়ে আসব, এই পয়েন্টে আমরা 3 কুলম্ব চার্জকে নিয়ে আসব। তাহলে দেখো ডাব্লিউ বি সমান সমান কি হবে? কত কুলম্ব চার্জকে ধরে আনছি? 3 কুলম্বকে, এবং ভি বি সাথে গুণ দিতে হবে, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে 3 ইন্টু ভিবি মানে হচ্ছে 1/4πε0। বলতো বি বিন্দুতে বিভবটা কোন চার্জের কারণে হবে? 5 কুলম্বের জন্য হবে, তাহলে 5 ডিভাইডেড বাই 4। এটা কি সবাই বুঝছো? একবারে লিখে ফেলছি, এটা কি সবাই বুঝতে পারছো? দেখো ভিবি যেটা বি পয়েন্টের যেই বিভব সেটা কি হবে? সি ইন্টু 5 ডিভাইডেড বাই 4। 5 কুলম্ব চার্জের জন্য 4 মিটার দূরত্বে বিভব কত? সি কিউ বাই আর। সো এই যে সি কিউ বাই আর 5/4 ইন্টু 3 কেন দিলাম? কারণ 3 কুলম্ব চার্জকে ধরে নিয়ে আসছি। এইটুকু হলো 1 কুলম্বের জন্য কাজ। 3 কুলম্বের জন্য কাজ বের করতে 3 দিয়ে জাস্ট গুণ করে দিছি। ঠিক আছে, গেল। এবার আসো সি পয়েন্টে যদি আমরা কত চার্জকে নিয়ে আসতে বলছে? -4 কুলম্ব চার্জকে আনতে বলছে। সো সি পয়েন্টে যদি এবার -4 কুলম্ব চার্জকে নিয়ে আসি তাহলে -4 ইন্টু ভিসি করতে হবে। সো আমাদের এই সি পয়েন্টের বিভবটা কোন কোন চার্জের জন্য হবে? 1/4πε0, মানে সি যদি কমন নিয়ে নেই
তাহলে দেখো সি বিন্দুতে বিভবটা হবে এ চার্জের কারণে, অর্থাৎ 5/6 এই যে Q/R, এবং হবে বি চার্জের কারণে অর্থাৎ 3/5। সো এখান থেকে আমরা WC এর মানটা বের করে ফেলবো। তাহলে টোটাল কাজ সমান সমান হবে WA প্লাস WB প্লাস WC, যেটা কিন্তু আগের মতন হবে না, 1 বা 2 এর মতন হবে না। কারণ ভাইয়া এখন পুরা স্ট্রাকচারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে 5 কুলম্ব বা 3 কুলম্ব চার্জ, এদের মধ্যে দূরত্ব দেখো 4 মিটার, কিন্তু আগের অঙ্কে এই যে 5 কুলম্ব বা 3 কুলম্বের মধ্যে দূরত্ব কিন্তু 6 মিটার ছিল। তার মানে পারস্পরিক অবস্থান যেহেতু পরিবর্তন হয়ে গেছে, প্রথম অবস্থার শক্তি আর দ্বিতীয় অবস্থার শক্তি কিন্তু একরকম থাকবে না। বুঝতে পারছো? সো আমাদের দুইটার জন্য কৃতকাজ কিন্তু সেম হবে না, কৃতকাজ আলাদা আলাদা হবে। বলো, কারোর কোথাও প্রশ্ন আছে কিনা বলো। এইটা কিন্তু ভাইয়া প্র্যাকটিস করতে করতে দেখবা, যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু এগুলা একবারে লিখে ফেলার দক্ষতাটা তত বেশি তৈরি হবে। এবং অ্যাডমিশনের সময় আমরা আসলে এটাই চাই, যে তুমি প্র্যাকটিস করতে করতে মাথায় ক্যালকুলেশন করে, যে এই ছোটখাটো যে সমস্ত ক্যালকুলেশনগুলো আছে এগুলা যাতে করে ফেলতে পারো। এটার জন্য জাস্ট প্র্যাকটিস লাগবে, আর কিচ্ছু না। তবে এখন প্র্যাকটিসের আগে বা ফাস্ট করার আগে, লাইন স্কিপ করার আগে দেখো এখন বুঝতে পারছো কিনা পুরো জিনিসটা। ভাইয়া WCটা বুঝতেছি না, খেয়াল করো। সি পয়েন্টে -4 কুলম্বকে আনতে কত কাজ করতে হবে? প্রথম থেকে দেখো, সি পয়েন্টের বিভব কত? VC না? এই বিভবটা কার কার কারণে হয়েছে? C × 5/6, অর্থাৎ এ চার্জের জন্য এই পয়েন্টে একটা বিভব আছে, এই চার্জের জন্য এই পয়েন্টে একটা বিভব আছে, তাহলে প্লাস C × 3/5। সি পয়েন্টের মোট বিভব বের করলাম কোন দুইটা চার্জের জন্য? এ আর বি তে থাকা দুইটা চার্জের জন্য সি পয়েন্টের মোট বিভব বের করলাম। তাহলে এই যে বিভবটা বের হলো, এটা হলো 1 কুলম্ব চার্জকে অসীম থেকে এই সি বিন্দুতে আনতে কৃত কাজ। যেহেতু আমরা -4 কুলম্ব চার্জকে নিয়ে আসছি, তাহলে Q × VC করতে হবে। Q এর মান -4 × VC, তাহলে এখান থেকে আমরা কৃত কাজ বের করে ফেললাম। C এর মান 1/4πε0। এবার কি বুঝছো ভাইয়া? আর বের করতে সমস্যা হয়, নিজেকে একটা আসার দাও। আর বের করতে সমস্যার কি আছে? চার্জ থেকে কত দূরত্বে বিভব বের করছো সেইটাই তো আর। সো এইখানে যত কুলম্ব চার্জ থাকবে তার থেকে যত দূরত্বে বিভব বের করছো সেই দূরত্বটা তো দেওয়াই আছে এখানে, এখানে তার আলাদা করে কিছু করা লাগবে না। বুঝছো? আশা করি প্রবলেম হবে না। এই প্রবলেমগুলো কিন্তু খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ, দুইটাই গেল। তাহলে আশা করি এই রিলেটেড প্রবলেমগুলো হবে না। সো আমাদের বিভব রিলেটেড যত টাইপের প্রবলেম সেগুলো আমরা গতকালকার ক্লাসে আর মানে গতদিনের ক্লাসে আর আজকের ক্লাসে এগুলো দেখে ফেললাম। এবার আসো আমরা নতুন টপিকে যাই। সো নতুন টপিকটা কি? নতুন টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, এটার গঠনটা কেমন? নামটা শুনে বুঝতে পারছো দুইটা মেরু আছে। সো তড়িৎ দ্বিমেরু, এটার গঠন হচ্ছে, এটা এমন একটা স্ট্রাকচার যেই স্ট্রাকচারের দুইটা প্রান্তে বিপরীতধর্মী সমমানের চার্জ থাকে। এক পাশে নেগেটিভ চার্জ আর এক পাশে পজিটিভ চার্জ। একটা চার্জের মান হচ্ছে যা হবে আর একটা চার্জের মানও তাই হবে, জাস্ট বিপরীতধর্মী দুইটা আধান থাকবে একটা ছোট্ট দূরত্বে, একটা ছোট্ট দূরত্বে। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা হচ্ছে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। নর্মালি তুমি দেখবা বিভিন্ন টাইপের অণুতে এরকম ডাইপোল তৈরি হয় বা দ্বিমেরু তৈরি হয়। যেমন পানির অণু H2O, এখানে কিন্তু অক্সিজেনটা কি করে? অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে ধরে রাখে, এরকম না গঠনটা? সো এখানে দেখা যায় এই অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই চার্জটা একটু মানে এই পাশে নেগেটিভ চার্জটা বেশি থাকে,
আর এখান থেকে যেহেতু ইলেকট্রন মেঘগুলো ওই সাইডে সরে যায়, তাই এই পাশে কিন্তু একটা পজিটিভ চার্জের সৃষ্টি হয়। তো খুবই অল্প দূরত্বে সমান মানের নেগেটিভ এবং পজিটিভ চার্জ, এইখানেই কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে। তো এরকম একটা তড়িৎ দ্বিমেরু যদি একটা মাধ্যমে থাকে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা পয়েন্টে বিভব কত হবে, প্রাবল্য কত হবে, এই জিনিসগুলো আমরা বের করতে চাই। এরকম একটা ডাইপোলকে বা দ্বিমেরুকে, দ্বিমেরু কোনটা, এই যে দুইটা মেরু, এই পাশে একটা দ্বিমেরু তৈরি হয়েছে, আবার এইখানে আরেকটা দ্বিমেরু তৈরি হয়েছে কিন্তু। সো এখানে দুইটা দ্বিমেরু। সো আমাদের দুইটা বা যে কোনো একটা দ্বিমেরু, সেই দ্বিমেরু বা ডাইপোলটাকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করি, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, তাহলে সেইটা আসলে কীরকম প্রতিক্রিয়া দেখাবে, সেটা আসলে কোন দিকে বল অনুভব করবে, এই সংক্রান্ত পড়াশোনাগুলা আমরা এই টপিকের আন্ডারে করব। বুঝতে পেরেছ? অনেকটা কিন্তু চুম্বকের নর্থ পোল সাউথ পোল যেভাবে করে থাকে, স্ট্রাকচারটা অনেকটা সিমিলার। চুম্বকের দুইটা পোলে যেমন দুই রকমের মেরু থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, এইখানেও আমরা কিন্তু দুইটা চার্জের সাহায্যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। এটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। সো এগুলা নর্মালি বিভিন্ন অণুর গঠনে দেখা যায়, এবং এই টাইপের দ্বিমেরুর জন্য বিভিন্ন পয়েন্টে প্রাবল্য কত হবে, বিভব কত হবে, সেই রাশিগুলা আমরা এখন বের করব। সো প্রত্যেকটা তড়িৎ দ্বিমেরুর কিন্তু একটা সবলতা নির্ণয় করা যায়। এই সবলতা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু পরে আসব। এই যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর কতটুকু শক্তিশালী, কোনো একটা দ্বিমেরু কতটুকু শক্তিশালী, সেটা মেজার করা যায় দ্বিমেরু ভ্রামক দিয়ে বা ডাইপোল মোমেন্ট দিয়ে। সবলতার প্রসঙ্গে আসব, আগে একটু সংজ্ঞাটা পড়ে নিয়ে দেখো। তড়িৎ দ্বিমেরু কাকে বলা হয়, এটা নিয়ে প্রচুর ক নাম্বার প্রশ্ন আসে কিন্তু। সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুইটা বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে ব্যবস্থা, যে সংস্থা বা যে স্ট্রাকচার গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আবার দেখো, সমপরিমাণ মান সেম এবং বিপরীতধর্মী দুইটা আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে স্ট্রাকচার গঠন করে বা যে সংস্থা তৈরি করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এখন দেখো, এই যে দুইটা চার্জের মধ্যে আমরা যে দূরত্বটা ধরছি, এটাকে আমরা ইচ্ছাকৃতভাবে 2L ধরছি। 2L ধরা হয়েছে আমাদের গণনার সুবিধার জন্য, আর কোনো কারণ না। আমরা যখন সামনে তড়িৎ ক্ষেত্রের হিসাব করব, বিভবের হিসাব করব, 2L ধরলে আমাদের সমীকরণটা একটু সুন্দর লাগে, একটু সহজ হয়। এই কারণে আমরা 2L ধরে হিসাব করব। কেউ যদি L ধরে হিসাব করে তাহলেও কোনো ক্ষতি নাই, কিন্তু 2L দিয়ে হিসাব করলে স্ট্রাকচার মানে সমীকরণের যে রূপটা সেটা একটু সিম্পলিফাই হয়। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমরা চাই এই দ্বিমেরুর সবলতা পরিমাপ করতে, এটা কতটুকু শক্তিশালী সেটা পরিমাপ করতে। এখন এই কতটুকু শক্তিশালী বা এটা সবলতা পরিমাপ করার জন্য আমরা যেটা পরিমাপ করি সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্ট আসলে কি, এখানে মনে করো নেগেটিভ চার্জ আছে এবং এখানে একটা সমমানের পজিটিভ চার্জ আছে, এইখানে আছে -q, এইটা হচ্ছে +q, এবং দুইটা চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে 2L। তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, এটাকে আমরা P দিয়ে প্রকাশ করি, এবং এই P সমান সমান হচ্ছে Q ইন্টু 2L, Q ইন্টু 2L। এই Pটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, Pটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটাকে আমরা P দিয়ে প্রকাশ করছি। এই Pটা যার যত বেশি, সেই ডাইপোলটা তত বেশি শক্তিশালী। এই P এর মানটা যার যত কম, সেটা তত কম শক্তিশালী। এখন ভাই শক্তি দিয়ে করেটা কি? একটা দ্বিপোল বা ডাইপোল সেটা যদি শক্তিশালী হয়,
তাহলে এটা দিয়ে আসলে ও কি করবে? ডাম্বেল তুলবে, ওয়েট লিফট করবে, বা কি করবে সেটা আমরা দেখব। তো এই খেয়াল করে দেখো, দ্বিমেরু ভ্রামক যে রাশিটার কথা বলা হচ্ছে, এটার উপর একটা ভেক্টর সাইন দেওয়া। ভেক্টর সাইন মানে অবশ্যই একটা দিক আছে। এই দিকটা কোন দিকে? এই দিকটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এই দিকটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। অনেকগুলো তথ্য দিচ্ছি, তথ্যগুলো আগে মাথায় নাও, একটা একটা করে কারণ বলবো। সো আমাদের দ্বিমেরু ভ্রামক P সমান সমান Q ইন্টু টুয়াইস L, অর্থাৎ যে কোনো একটা চার্জের মান এবং চার্জদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, যে কোনো একটা চার্জের মান এবং চার্জদ্বয়ের মধ্যবর্তী যেই দূরত্ব, এর গুণফলকে আমরা বলছি দ্বিমেরু ভ্রামক। তাহলে চলো একটু রিডিং পড়ি কি বলছে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলটা হলো দ্বিমেরু ভ্রামকের পরিমাণ। একটা দ্বিমেরুর সবলতা পরিমাপ করা হয় তার দ্বিমেরু ভ্রামক দ্বারা, অর্থাৎ পি এর মান যার যত বেশি সেটা তত শক্তিশালী ভ্রামক, যার যত কম সেটা তত কম শক্তিশালী ভ্রামক। এখন আসো আমরা একটু দেখি যে শক্তিশালী বলতে কি বোঝানো হচ্ছে বা সবলতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সো সবলতা বলতে আসলে বোঝানো হচ্ছে কোনো একটা দ্বিমেরুকে বা ডাইপোলকে যদি আমরা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে লম্বভাবে স্থাপন করি। কি বললাম? একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা ডাইপোলকে লম্বভাবে স্থাপন করি, সেটা দেখা যাবে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের সাথে নিজেকে অ্যালাইন করতে চাইবে। কি বলতেছি এগুলা? দেখো ভাইয়া, মনে করো এটা হলো আমাদের একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা দ্বিমেরুকে লম্বভাবে স্থাপন করলাম। ভাইয়া বলো তো, এই প্লাস চার্জটা কোন দিকে বল লাভ করবে? তড়িৎ ক্ষেত্রের দিকে নাকি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে? বলো তো, প্লাস চার্জটা কোন দিকে বল লাভ করবে? তড়িৎ ক্ষেত্রের দিকে নাকি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে? তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে দেখো এই দিক বরাবর কিন্তু এই ডাইপোলটা একটা বল লাভ করবে, এবং মাইনাস চার্জটা কিন্তু থাকার কারণে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে মাইনাস চার্জটা ঠিক উল্টা দিকে একটা বল লাভ করবে। যেহেতু তড়িৎ ক্ষেত্র সেম, দুইটা চার্জের মান সেম, তাই এই দুইটা বলের প্রভাব কিন্তু সেম থাকবে, মানে এই দুইটা বলের মান সেম থাকবে। তাহলে ভাইয়া বলো তো, এই ডাইপোলটা একটা টর্ক অনুভব করবে না? একটা টর্ক অনুভব করবে না? কারণ এর উপরের মাথায় এদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, আর নিচের মাথাটায় এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা কিন্তু এরকম একটা ঘূর্ণনের সৃষ্টি করবে। সেরকম একটা ঘূর্ণনের সৃষ্টি করলে দেখা যাবে যে আমাদের নেগেটিভ চার্জটা এই দিকে আর পজিটিভ চার্জটা কিন্তু এই দিক বরাবর আসতে চাইবে। যখন এটা এরকম করে ঘুরবে তখন কিন্তু দেখা যাবে প্রথমে তো একবারে আসলে এভাবে আসবে না, দেখা যাবে উপরের দিকে ডানে বল, নিচের দিকে বামে বল, এটার প্রভাবে এটা যখন সাম্যাবস্থানের দিকে আসবে সেই সময়টাতে গতি জড়তার প্রভাবে একটু নিচে নেমে যাবে, আবার উপরে উঠবে, নিচে নামবে। এভাবে করতে করতে একটা সময় কিন্তু এই ডাইপোলটা দেখা যাবে ঠিক এইরকম করে স্টেবল হয়ে গেছে, ঠিক এরকম করে স্টেবল হয়ে গেছে। দেখো এই প্লাস চার্জের এখন এই দিক বরাবর একটা বল কাজ করছে, মাইনাস চার্জের উপরে এই দিক বরাবর একটা বল কাজ করছে। দুইটা বলের মান কিন্তু পরস্পর সমান এবং দিক বিপরীত হওয়ায় এটা কিন্তু এখন স্টেবিলিটি অর্জন করবে। সো যেটা বলছিলাম যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন একটা ডাইপোলকে লম্বভাবে রাখা হয় তখন কিন্তু সেটা একটা টর্ক অনুভব করে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের সাথে সে নিজেকে অ্যালাইন করে ফেলে। অ্যালাইন করা মানে কি? একই দিক বরাবর করে ফেলা, অ্যালাইন করা। সো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের সাথে এই ডাইপোলটা কি করলো? নিজেকে অ্যালাইন করে ফেললো, নিজেকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর স্থাপন করলো। সো যখন এটা এরকম স্টেবল হয়ে থাকলো, তখন বলতো, যখন এটা এরকম স্টেবল হয়ে থাকলো তখন মাইনাস থেকে প্লাসের দিকে কিন্তু দেখো, মানে এটা যেই মুহূর্তে স্টেবল হয়ে আছে
তড়িৎ ক্ষেত্রের দিকও ডান দিকে এবং মাইনাস থেকে প্লাসের দিক যেটা সেই দিকটাকেই আমরা কিন্তু বলছি এর দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। এর দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কি কারণে দ্বিমেরু ভ্রামক সমান এইটা সেটার ব্যাখ্যা আমি একটু পরে দিব, কিন্তু এটা আগে বোঝো যে সবলতা জিনিসটা বলতে কি বোঝানো হচ্ছে। সবলতা হচ্ছে যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ডাইপোলকে লম্বভাবে স্থাপন করলে এই ডাইপোলটা যেটা সবল বেশি সেটা চাইবে দ্রুত নিজেকে অ্যালাইন করে ফেলতে, দ্রুত নিজেকে অ্যালাইন করে ফেলতে। অর্থাৎ যেটা বেশি শক্তিশালী দ্বিমেরু, যেটা বেশি শক্তিশালী ডাইপোল, সেটার উপরে কিন্তু টর্কটা বেশি প্রযুক্ত হবে, কারণ শক্তিশালী মানে কি, তার কিউ এর মান কিন্তু বেশি। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু খুব দ্রুত নিজেকে অ্যালাইন করে ফেলতে চাইবে। সো যখন দ্রুত নিজেকে অ্যালাইন করে ফেলতে চাইবে সেই ধরনের দ্বিমেরুগুলোকে আমরা বলছি এরা হলো শক্তিশালী দ্বিমেরু। ঠিক আছে, এরা হচ্ছে শক্তিশালী দ্বিমেরু। হ্যাঁ, কিউ তো সেম, মানে কিউ বড় বা কম, মানে এরকম তো হইতে পারে যে কিউ হচ্ছে ধরো এখানে 10 না থেকে 2 থাকলো, সো তখন তো কিউ এর মান কম হলে ভ্রামকটাও কম হবে, আর ভ্রামকটা কম হলে তখন কিন্তু এটার সবলতাও কম হবে, অর্থাৎ সেটা নিজেকে আগের মতন দ্রুত নিজেকে অ্যালাইন করতে পারবে না। এটার যখন প্রমাণটা দেখব সেই প্রমাণের মধ্যে এটা চলে আসবে, আবার চিন্তা করো না। তবে এটা মাথায় রাখো যে আমরা তড়িৎ দ্বিমেরু মানে কি, সমান এবং বিপরীতধর্মী আধান যখন ক্ষুদ্র দূরত্বে স্থাপন করে সেই সংস্থাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর সবলতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? দ্বিমেরু ভ্রামকের সাহায্যে। দ্বিমেরু ভ্রামক সমান সমান কত? যে কোনো একটা চার্জের মান ইনটু দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এবং সবলতা বলতে কি বোঝায়? যেই দ্বিমেরুটা বা যেই ডাইপোলটা বেশি সবল সেটাকে যদি আমি লম্বভাবে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি সেটা দ্রুত নিজেকে অ্যালাইন করে ফেলবে। যেটা কম সবল সেটাকে যদি লম্বভাবে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় সেটা খুব আস্তে আস্তে নিজেকে অ্যালাইন করবে। সো যেটা বেশি সবল সেটা দ্রুত নিজেকে অ্যালাইন করে, যেটা কম সবল সেটা আস্তে আস্তে নিজেকে অ্যালাইন করে। সবলতা বলতে আমরা এটা বুঝতেছি। ঠিক আছে, সো দেখো আমাদের এখানে কোনো তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল ভ্রামককে ওই দ্বিমেরু ভ্রামক বলা হয়। এই সংজ্ঞাটাতে আমরা একটু পরে আসব, যখন টর্ক নিয়ে পড়ব, বা আজকের ক্লাসে না হলেও নেক্সট ক্লাসে যখন টর্ক নিয়ে পড়ব তখন এই ডেফিনেশনটা আমরা আবার দেখব। এখন আসো আমরা এই দ্বিমেরু অক্ষের উপরে উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে সেটা একটু মেজার করি। দেখো এগুলা থেকে কিন্তু ছোট্টখাটো সিকিউ প্রশ্ন দিয়ে দেয়। আমাদের একটা দ্বিমেরু হচ্ছে এটা, দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বললাম 2L, এটা হচ্ছে মাইনাস কিউ এবং এটা হচ্ছে প্লাস কিউ। দ্বিমেরু অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে এইটা। অক্ষের উপরে স্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। সো আমরা এখান থেকে আসলে এই অক্ষের উপরে স্থাপিত বা এই পাশের অক্ষের উপরে স্থাপিত যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, কোন দিকে হবে সেটা মেজার করতে চাই। ঠিক আছে, অক্ষের উপরে মানে কিন্তু এই মাঝখানে আবার না, কারণ এই দূরত্বটা তো এমনিতেই অনেক ছোট। সো আমরা চাই যে এই যে অক্ষটা, এই পুরাটা মিলে তো একটা স্ট্রাকচার, এটাকে যদি একটু বড় করে দেখানো হয়েছে কিন্তু পুরাটা মিলেই তো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের যে অক্ষ, সে অক্ষের উপরে বাইরের দিকে আমাদের তড়িৎ প্রাবল্য কত হবে, কোন দিকে হবে সেটা আমরা মেজার করতে চাই। তো মনে করো আমরা এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য মাপতে চাই। কোন পয়েন্টে তড়িৎ প্রাবল্য মাপতে চাই? এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য মাপতে চাই। এখন এই পয়েন্টের অবস্থানটা আমরা কিভাবে প্রকাশ করব? আমরা কি এই চার্জ থেকে দূরত্বটা বলবো? আমরা কি এই চার্জ থেকে দূরত্ব বলবো? একটা ঝামেলা হচ্ছে। সো আমরা কোনো একটা বিন্দুর অবস্থান যখন পরিমাপ করব তখন দুইটা চার্জের মাঝখান থেকে পরিমাপ করব। কেন এই ঝামেলাটা হচ্ছে? দেখো যখন আমরা একটা সিঙ্গেল পজিটিভ চার্জ নিয়ে কাজ করতাম বা একটা চার্জ নিয়ে কাজ করতাম, কোনো একটা বিন্দুর অবস্থান বা আর বের করার জন্য আমাদের কিন্তু কোনো ঝামেলা হতো না, কারণ চার্জই ছিল একটা।
এই একটা চার্জ থেকে কত দূরত্ব, ঠিক আছে এত দূরত্ব, তাহলে CQ/r², এটা হচ্ছে প্রাবল্য, CQ/r এটা হচ্ছে বিভব। সো এইভাবে করে আমরা কিন্তু বের করে ফেলতাম। কিন্তু যখন আমাদের এই সংস্থাটায় দুইটা চার্জ আছে, তখন এখান থেকেও দূরত্ব নিতে পারবো না, এখান থেকেও দূরত্ব নিতে পারবো না। সো দূরত্বটা নিতে হবে কোত্থেকে? অবস্থানটা প্রকাশ করতে হবে কোথা থেকে? মধ্যবিন্দু থেকে। সো আমরা মনে করলাম সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে গিয়ে r, ঠিক আছে, সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে গিয়ে r। এখন এই পয়েন্টের প্রাবল্য আমরা বের করতে চাই, তাহলে এখানে মনে মনে কি স্থাপন করব? একটা +1 কুলম্ব স্থাপন করব। বলো তো দেখি, এই +1 কুলম্ব, ক্যাপিটাল কিউ এই +1 কুলম্ব কি করবে? এদিক বরাবর একটা বিকর্ষণ দিবে, এদিক বরাবর একটা বিকর্ষণ দিবে। এই বিকর্ষণ বলটাকে আমি লিখলাম, এটাকে মনে করো বললাম বি বিন্দু, এটাকে মনে করো বললাম এ বিন্দু। তাহলে এই বিকর্ষণটা যেহেতু বি বিন্দুতে থাকা চার্জের কারণে হচ্ছে, তাই এই প্রাবল্য হচ্ছে ইবি। এবং বলতো এই যে -q কুলম্ব যেই চার্জ, এটার জন্য এ বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে? এটার জন্য এই চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্যটা কোন দিকে হবে? ডান দিকে নাকি বাম দিকে? বাম দিকে, রায়হান চৌধুরী, গুড। তাহলে বাম দিকে যদি প্রাবল্যটা দেয়া হয়, বলতো কোনটার প্রাবল্যের মান বড় হবে? ই এর মান বড় হবে না ই বি এর মান বড় হবে? কোনটার প্রাবল্যের মানটা বড় হবে? বুঝতেই পারছো, দুইটা চার্জের মান তো সমান, তাহলে যেটা কাছে আছে সেটা জোরে প্রাবল্য দিবে, আর যেটা দূরে আছে সেটা কিন্তু কম বিকর্ষণ বা কম বল দিবে। তাহলে এটা যেহেতু কাছে আছে, তাই এটা কিন্তু তীব্র বিকর্ষণ করবে, তাই এই লাল ফোর্সটা কিন্তু মানে বড় হবে। অন্যদিকে এই চার্জটা যেহেতু এর থেকে দূরে অবস্থিত, মান সমান, তাই এটা কিন্তু খুব অল্প একটা আকর্ষণ করবে। কথা বুঝছো? এইটা খুবই অল্প একটা আকর্ষণ করবে। সো লালটা এদিকে আকর্ষণ করলো এবং আমাদের বেগুনিটা এই বাম দিকে টানবে। তাহলে বুঝতে পারছো লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা আসলে কোন দিকে হবে? লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর হবে, তাই না? লব্ধি প্রাবল্যের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা হবে ডান দিক বরাবর। তাহলে আমরা লিখতে পারি, দেখো ই নেট এটা সমান সমান হচ্ছে ইবি মাইনাস ই এ। আচ্ছা, ওই পাশটাতে তো দেখলাম যে প্রাবল্যের লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে। বলো তো এই দিকটা কি আসলে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনের দিকে না? দ্বিমেরু ভ্রামক কোনটা ছিল? দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে ছিল? মাইনাস থেকে প্লাসের দিকে ছিল, মনে করে দেখো। দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে ছিল? মাইনাস থেকে প্লাসের দিকে। সো আমরা দেখলাম যে অক্ষের উপরে ডান দিকে কিন্তু প্রাবল্যের ডিরেকশনটা, লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? দ্বিমেরু ভ্রামকের দিকে হচ্ছে, দ্বিমেরু ভ্রামকের দিকে হচ্ছে। এইবার আসো, যদি আমরা এই বাইরের একটা পয়েন্টে প্রাবল্য বের করি, তাহলে বলো তো এই বেগুনি চার্জটার কারণে একটা এই পজিটিভ চার্জটা কি একটা তীব্র আকর্ষণ লাভ করবে না? আকর্ষণ বলটা হবে অনেক বেশি, একটু দূরে নেই এটা। সো এই মাইনাস চার্জটার কারণে কিন্তু আকর্ষণ বলটা হবে অনেক বড়, কারণ এটা কাছে আছে। অন্যদিকে সমান মানের যে প্লাস কিউ আছে, সেটা কিন্তু এটাকে অত তীব্র বিকর্ষণ করতে পারবে না, কারণ এটা দূরে অবস্থান করছে, এই চার্জটা দূরে অবস্থান করছে। তাহলে লক্ষ্য করো, এটা হলো ই এ, এটা হচ্ছে ই বি। তাহলে আমাদের ই নেটটা কোন দিকে হচ্ছে? ই নেটটা কিন্তু এখনো দ্বিমেরু ভ্রামকের দিকে হচ্ছে। এই যে ই নেটের ডিরেকশন, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, এইদিকেও ই নেটের ডিরেকশন একই দিকে। তার মানে আমি একটা ডিসিশনে কিন্তু আসতে পারি যে দ্বিমেরু অক্ষের উপর
প্রাবল্য দ্বিমেরু ভ্রামকের দিকে হবে। দ্বিমেরু ভ্রামকের দিকে হবে। কথা বুঝেছ? দ্বিমেরু অক্ষের উপরে প্রাবল্যটা দ্বিমেরু ভ্রামকের দিকে হবে। এই যে দ্বিমেরু অক্ষের উপর যে পয়েন্টই তুমি নাও না কেন, আমাদের প্রাবল্যের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কোন দিক বরাবর হচ্ছে? প্রাবল্যের ডিরেকশনটা সকল ক্ষেত্রের জন্যই আমরা দেখছি যে এটা দ্বিমেরু ভ্রামকের দিকে হচ্ছে। কথা এই পর্যন্ত সবাই কি বুঝেছ? বলো, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা? যে আমরা দেখলাম দ্বিমেরু ভ্রামকের যেই দিক, অক্ষের উপরে প্রাবল্যের দিক একই দিকে। অক্ষের উপরে প্রাবল্যের দিক একই দিকে। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আসো আমরা আর দূরত্বে প্রাবল্য কত হবে বের করি। দিকটা তো একই হবে, সো প্রাবল্য কত হবে সেটা আমরা চলো বের করে ফেলি। আচ্ছা বলো, ইবি এর মান কত হবে? ইবি মানে কোনটা? ইবি মানে হচ্ছে এই যে লাল চার্জের জন্য যেই বলটা, সেটা। সো ইবি মানে হবে, আমি যদি সি দিয়ে লিখি, হ্যাঁ 1/4πε0 বারবার না লিখে সি দিয়ে লিখি, সি ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই, বলো তো ভাইয়া এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? তোমরা জানো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো এল। আমাদের এই অবস্থানটা নির্দেশ করা হয়েছে মধ্যবিন্দু থেকে, তাহলে মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব আর, আর এইটুকু এল। তাহলে লাল চার্জ থেকে দূরত্ব কতটুকু? আর মাইনাস এল না? আর মাইনাস এল না? তাহলে এখান থেকে দেখো দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল এর উপরে স্কয়ার। কথা বুঝছো? মাইনাস এ চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য কত হবে? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই, বলো এবার দূরত্ব কত হবে? এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে বলো? এইটুকু দূরত্ব তো ভাইয়া এল, আর বাকিটুকু আর। তাহলে এল প্লাস আর হবে না? এইটুকু এল আর এইটুকু হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি আর প্লাস এল এটার উপরে স্কয়ার। ব্যাস, এইবার আমরা হিসাব নিকাশ করে ফেলবো। সো দেখো সিকিউ যদি কমন নেই, তাহলে এখানে আসছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস এল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এল স্কয়ার। তারপরে আবার সিকিউ যদি কমন নেই, তাহলে এখানে দুইটা একসাথে নিলে আর মাইনাস এল হোল স্কয়ার আর প্লাস এল হোল স্কয়ার আর প্লাস এল হোল স্কয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কয়ার। তো ভাইয়া এখান থেকে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, পুরাটার উপরে আছে আবার একটা স্কয়ার। আর এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা মানে কত? 4ab ছিল না? এটা 4ab ছিল না? তাহলে 4 ইন্টু আর ইন্টু এল, 4 ইন্টু আর ইন্টু এল। তাহলে দেখো ই নেট আমরা হিসাব করে কি পাচ্ছি? ই নেট সমান সমান হবে, নিচে থাকবে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার, আর উপরে দেখো আমরা লিখতে পারি সিটাকে বাইরে রাখলাম, আরটাকে লিখলাম, বা আর একসাথে না লিখে 2r কে একসাথে রাখলাম। বাকি কি থাকে দেখো, কিউ ইন্টু টুয়াইজ এল থাকে, কিউ ইন্টু টুয়াইজ এল থাকে। এখন বলো তো এই যে ই নেট এটা সমান সমান তাহলে কি আসছে? আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার, আর উপরে আসছে কিউ ইন্টু টুয়াইজ এল মানে কি বলো তো? পি না? তাহলে এখানে আসছে সি ইন্টু 2pr, 2pr। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের অক্ষের উপরে আর দূরত্বে কোনো পয়েন্টের প্রাবল্য। এখন ভাইয়া অনেক সময় যেটা দেখা যায় আর এর মানটা আসলে অনেক ছোট, সরি আর এর মানটা হচ্ছে অনেক বড় এল এর তুলনায়, কারণ টুয়াইজ এল মানেই তো ক্ষুদ্র দূরত্ব বলছিল। তুমি বুঝতেছো টুয়াইজ এল মানে আসলে কতটুকু দূরত্ব?
ওই যে হাইড্রোজেন আর অক্সিজেন পাশাপাশি যতটুকু দূরত্বে থাকে ওই দূরত্বটা হচ্ছে টুয়াইজ এল। ওইটা কি সামান্য একটা দূরত্ব না? তাহলে এল তো আরো ক্ষুদ্র দূরত্ব। তাহলে আর এর তুলনায় আর কিন্তু অনেক বড় এল এর তুলনায়। তাহলে আর যদি অনেক বড় হয় এল এর তুলনায়, তাহলে আমরা এটাকে একটু ছোট করে লিখতে পারি এভাবে, দেখো ই নেট সমান সমান লেখা যায় এল এমনি ছোট, স্কোয়ার করলে 9 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে আর টু দি পাওয়ার 4 আর উপরে থাকবে কত, সি ইন্টু 2p আর। একটা আর যদি কাটাকাটি করে দাও তাহলে দেখো কি থাকে, ই নেট সমান সমান থাকছে 2cp ডিভাইডেড বাই আর কিউব। এইটা হলো আমাদের অক্ষের উপরে আর দূরত্বে কোনো পয়েন্টের প্রাবল্য। তবে ভাইয়া আমাদের একটা স্পেশাল ম্যাথ আছে, সেই ম্যাথটা করতে না আমাদের এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে। এই সূত্রটাও মুখস্থ রাখা লাগবে। এটা একটা ম্যাথের জন্য লাগে, খালি একটা ম্যাথের জন্য। তাছাড়া এটাই আমরা বেশিরভাগ সময় অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটাই আমরা বেশিরভাগ সময় অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই পাশের জন্য প্রাবল্যর মান যা পাইছি, এই পাশের জন্য প্রাবল্যের মান এক্স্যাক্টলি তাই পাবা। জাস্ট এখানে তখন ইবি মাইনাস ইএ ছিল, এখন হয়ে যাবে ইএ মাইনাস ইবি, দ্যাটস ইট। ঠিক আছে, পি কিভাবে হলো? এই ভ্রামক সমান কি পড়ছিলাম দেখো তো, ভ্রামক সমান কি ছিল, কিউ ইন্টু টুয়াইজ এল ছিল না? এই এল ভেক্টরটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকটা নির্দেশ করছে। আচ্ছা, তাহলে ই নেট সমান সমান হচ্ছে 2cp ডিভাইডেড বাই আর কিউব। পারফেক্ট। এটা গেল দ্বিমেরু অক্ষের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত সেটা। এবার আমরা যদি বের করি দ্বিমেরু অক্ষের উপরে কোনো বিন্দুতে বিভব কত হবে, তাহলে কিভাবে বের করব, বিভবটা কিভাবে বের করব দেখো। সো মাইনাস, এটা হলো মাইনাস চার্জ, এটা হলো প্লাস চার্জ। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। আমাদেরকে বলছে অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে, অক্ষের উপরে কোনো একটা বিন্দু, ধরো সেই বিন্দুটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেই বিন্দুটা, এই বিন্দুতে বিভবের মান বের করতে হবে। এটা হলো মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো এটা যদি আমাদের এ বিন্দু হয়, তাহলে এই এ বিন্দুর বিভবটা কত হবে? এ বিন্দুর বিভব হবে এই চার্জের জন্য এবং এই চার্জের জন্য। দেখো এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে আমরা প্রথম চার্জের জন্য লিখতে পারি এরকম, দেখো যে সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল, আর এই চার্জের জন্য লিখতে পারি মাইনাস সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল। বুঝো নাই? সি ইন্টু কিউ মানে কি, কি ছিল সূত্র, কি ছিল, সি কিউ বাই আর। তো এই চার্জ থেকে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত, আর মাইনাস এল। আর এখান থেকে দূরত্বটা কত, আর প্লাস এল না? সো দুইটা চার্জের মান জানি, দূরত্ব জানি, তাহলে এখান থেকে হিসাব করে আমরা কিন্তু এ বিন্দুর বিভব কত বের করে ফেললাম। তাহলে সিকিউ যদি কমন নেই তাহলে থাকে 1 বাই আর মাইনাস এল 1 বাই আর প্লাস এল সমান সমান সি ইন্টু কিউ নিলে আর প্লাস এল আর মাইনাস এল আর প্লাস এল মাইনাস আর প্লাস এল। তাহলে এখানে আসে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু 2l। কিউ ইন্টু 2l মানে পি লেখা যায়, তাহলে সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। কিন্তু যখন যখন আমাদের আর এর মানটা অনেক বড় এল এর তুলনায়, তখন আমাদের ওই বিন্দুর বিভব হবে সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার। ভাইয়া সি মানে কি বুঝছো তো? সি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এটা গেল অক্ষের উপরে যে কোনো বিন্দুতে বিভব, অক্ষের উপরে যে কোনো বিন্দুতে বিভব সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার।
আচ্ছা, এত ফর্মুলা মনে রাখা লাগবে না, লাস্টে আমি 2টা ফর্মুলা মনে রাখাই দিব, ওই 2টা মনে রাখলে সবগুলা মাথায় চলে আসবে, জাস্ট 2টা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কিন্তু এখানে যে বিভবটা, সেই বিভবটা প্লাস আকারে পাইছি, কিন্তু বলো তো যখন আমরা এই পাশে আসব তখন বলো তো এই মাইনাসের প্রভাব বেশি থাকার কারণে তখনকার সূত্রের মধ্যে কিন্তু এটা যদি বি বিন্দু হয় তখনকার সূত্রটা জাস্ট এরকম হয়ে যাবে যে মাইনাস সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার। কারণ দেখো এই নেগেটিভ চার্জের জন্য বিভবটা কিন্তু তখন বেশি, মানে এখন যেমন হিসাব করার সময় এই নেগেটিভ চার্জের জন্য বিভবটা কিন্তু কম হয়েছে, কারণ এটা নিচের অংশ বেশি বলে এটা ছোট আর এটা বড়। কিন্তু যখন এই পাশে আসব তখন কিন্তু আমাদের নেগেটিভের মানটা বড় হবে, পজিটিভের মানটা ছোট হবে। সো বিয়োগ টিয়োগ করে আলটিমেটলি তখন এখানে জাস্ট মাইনাস সিপি বাই আর স্কোয়ার আসবে। তাহলে নেগেটিভের কাছে হচ্ছে নেগেটিভ বিভব আর পজিটিভের কাছে হচ্ছে পজিটিভ বিভব। এইটাও আসলে পরে সামনে মনে রাখা লাগবে না, জাস্ট একটু দেখে রাখো, এখন পরে সবগুলো জাস্ট 2টা সূত্র শিখলে সব টাইপের কেস মনে চলে আসবে, বুঝছো? ওকে, গেল। এবার আসো আমরা দেখি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো এগুলা থেকে সরাসরি কিন্তু সিকিউ প্রবলেম পাবা, সরাসরি প্রশ্ন দিবে। সো একটু খেয়াল করো, এইটা হচ্ছে মনে করো মাইনাস কিউ, এটা হচ্ছে মনে করলাম প্লাস কিউ, এটা প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভাইয়া 2l। লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনটা? এমন লম্ব যেটা মধ্যবর্তী দূরত্বকে সমদ্বিখণ্ডিত করে। সো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে প্রাবল্য আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখানে আমি তাহলে এই পয়েন্টটার দূরত্ব আমরা সবসময় কোথা থেকে হিসাব করি? সেন্টার থেকে হিসাব করি। তাহলে এই দূরত্বটা দেওয়া আছে কিন্তু আর, এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, এইটুকু এল, দুইটা মিলে হচ্ছে 2l। এখন বলো তো ভাইয়া, আমাদের মাইনাস চার্জের জন্য এখানে প্রাবল্য কোন দিকে হবে? প্রাবল্য বের করার জন্য তো এখানে +1 কুলম্ব স্থাপন করি। মাইনাস চার্জ এই +1 কুলম্বকে কি করবে? এই দিক বরাবর একটা আকর্ষণ করবে, রাইট? এবং প্লাস চার্জ কি করবে বলো তো? প্লাস চার্জ এটাকে কি বিকর্ষণ করবে, ঠিক সংযোজক সরলরেখা বরাবর বিকর্ষণ করবে। বলো তো এখানে দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? সাদাই থাক, ওকে। তাহলে খেয়াল করো, এই পয়েন্টের প্রাবল্যটা মাইনাস চার্জের জন্য নেগেটিভ চার্জের দিকে আর প্লাস চার্জের জন্য প্লাস চার্জ থেকে বিপরীত দিকে হলো। বলো তো ভাইয়া দুইটার বলের মান কি ডিফারেন্ট হবে না সেম হবে? সেম হবে কিন্তু, কারণ এই দূরত্বের মান স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার, এবং এই দূরত্বের মানও কিন্তু রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। সো আমাদের চার্জ দুইটা যেহেতু মান সমান এবং দূরত্বও সমান, এই দুইটা চার্জ থেকে কিন্তু এর দূরত্ব সেম এবং দুইটা চার্জের মানও সেম, তাহলে ই এর মান দুইটাও কিন্তু সেম হবে, ই এর মান দুইটাও কিন্তু সেম হবে। সো আমরা যদি এখান থেকে এই দুইটা লব্ধি করি, লব্ধিটা ঠিক এই দিক বরাবর চলে যাবে, লব্ধিটা ঠিক এই দিক বরাবর চলে যাবে। কারণ দেখো এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা, আবার এটা যদি থিটা হয় এটাও কিন্তু হবে কি থিটা। সো লব্ধি দুইটার মান যেহেতু সমান, সরি এই ভেক্টর দুইটার মান যেহেতু সমান, লব্ধিটা এমন দিকে হবে যেটা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। সো দেখো এটাও থিটা যেহেতু, তার মানে কি লব্ধিটা এদেরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে
এইখানে যে প্রাবল্যটা পাবো ই নেট, এই ই নেটের মানটা কত সেটা আমরা বের করব। তার আগে আসো নিচের অংশটাতে দেখে আসি যে প্রাবল্যের ডিরেকশনটা আসলে কোন দিকে হচ্ছে। সো এইখানেও যদি আমরা আর দূরত্বে প্রাবল্য বের করি, দেখো আর দূরত্বে প্রাবল্য বের করলে +1 কুলম্ব এখানে বসাবো, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে এই দিক বরাবর, এবং এই প্লাস প্লাসকে কিন্তু বিকর্ষণ করবে এই দিক বরাবর, প্লাস প্লাসকে কিন্তু বিকর্ষণ করবে এই দিক বরাবর, এই দেখো। সো তাহলে এখানেও আমরা যেটা দেখলাম যে প্রাবল্যটা ঠিক আগের মতনই কিন্তু হবে যদি আর এর মান সেম হয় এখান থেকে। সো উপরে বসাও বা নিচে বসাও, দুইটা ক্ষেত্রেই কিন্তু প্রাবল্যের দিকটা ভ্রামকের বিপরীত দিকে। তাহলে এটা অবজেক্টিভ আসে। তো এগুলা কেমন অবজেক্টিভ আসে জানো? ওই যে বলে না নিচের কোনটা সত্য। সো বললো ধরো অক্ষের উপরে প্রাবল্যের দিক দ্বিমেরু ভ্রামকের উল্টা দিকে, অক্ষের উপরে প্রাবল্যের দিক দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে প্রাবল্যের দিক দ্বিমেরু ভ্রামকের একই দিকে বা উল্টা দিকে। এই টাইপের সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো লাগবে। সো এখানে আমরা দেখলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে প্রাবল্য দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে, দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে। আচ্ছা, এখন দেখি আমরা ই নেটের মানটা কিভাবে বের করা যায়। সো এই ই নেট সমান সমান বা ই নেট স্কোয়ার করি, এটা সমান সমান হচ্ছে ই স্কোয়ার প্লাস 2 ইন্টু ই বা 2 ইন্টু ই স্কোয়ার কস 2 থিটা। ঠিক লিখলাম? এইটার মান ই, এইটার মানও ই। সো লব্ধির যে মানটা সেটার স্কোয়ার হচ্ছে ই স্কোয়ার প্লাস 2 ইন্টু ই কস 2 থিটা, কস 2 থিটা। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে যদি ই স্কোয়ারকে কমন নেই, তাহলে না 2 ই স্কোয়ারকে কমন নেওয়া যায়, 2 ই স্কোয়ারকে কমন নিলে এখানে আসে 1 প্লাস কস 2 থিটা। ভাইয়া বলো তো 1 প্লাস কস 2 থিটা এইটাকে আমরা কি করতে পারি? 2 ই স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় না? 2 কস স্কোয়ার থিটা। সূত্র ঠিক আছে ত্রিকোণমিতির? 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান কি লেখা যায়? 1 প্লাস কস থিটা। তাহলে আমরা এখান থেকে দেখো ই নেট সমান সমান পাবো হচ্ছে এইটা। তাহলে ই নেট সমান সমান আসছে √2, না সরি, এই 2 আর ওই 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ই কস থিটা, 2 ই কস থিটা, 2 ই কস থিটা। এখন এই থিটাটা তো আসলে এমন একটা ভ্যারিয়েবল, এইটাকে আমরা চেষ্টা করব আর এবং এল এ কনভার্ট করে নিতে। দেখো তো ই এর মান কত? সি ইন্টু কিউ, মানে যে কোনো একটা ই এর মান কত? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা কি বুঝবা কি না? এই যে ই এর মানটা কত দেখো, এই যে কোনো একটা ই এর মান কত? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার না? তাহলে মধ্যবর্তী দূরত্ব রুট সহ ছিল, স্কোয়ার করলে কি হয়ে যাবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওইটাই লিখলাম, সি কিউ ডিভাইডেড বাই এটা হচ্ছে ই এর মান। এবং বলো তো কস থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এল এবং অতিভুজ হচ্ছে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখান থেকে যেটা আসে 2CQL, বা একটু সুন্দর করে যদি লিখি, সিটাকে বাইরে নিয়ে আসলাম আর এখানে রাখলাম 2 ইন্টু QL, আর এখানে আসে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো রুট মানে পাওয়ার হাফ আর এটা মানে 1,
সো এটার পাওয়ার 1 আর এটুকুর পাওয়ার হাফ, 1 আর হাফ যোগ করলে হয় 3/2, 3/2। তাহলে আমরা এখান থেকে যেটা পাই ই নেট, এইটা সমান সমান আসে সিপি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। এখন যখন আর এর মানটা অনেক বড় এল এর তুলনায়, তখন ই নেট সমান সমান আমরা লিখতে পারবো এল স্কোয়ারটা নাই হয়ে যাবে তখন। তাহলে আসে সিপি ডিভাইডেড বাই 2 2 কাটাকাটি করে আর কিউব, সিপি ডিভাইডেড বাই আর কিউব। বুঝতে পেরেছ? সিপি ডিভাইডেড বাই আর কিউব। তো মজার ব্যাপার হচ্ছে দেখো, যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আমরা প্রাবল্য বের করছি এটা হলো সিপি বাই আর কিউব, আর যখন অক্ষের উপরে প্রাবল্য বের করলাম সেটা ছিল 2 সিপি বাই আর কিউব, 2 সিপি বাই আর কিউব। সো এই দুইটাও মনে রাখা লাগবে না, যেটা বললাম যে একটা আমরা দুইটা মোট সূত্র শিখব, দুইটা সূত্র শিখলে আসলে সব কভার হয়ে যাবে। তাহলে এইটা গেল আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা। এবার আসো আমরা যদি বিভব বের করে ফেলি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো পয়েন্টে বিভব যদি বের করি তাহলে বিভব কত হবে? চলো হিসাব করে ফেলি, বিভবটা কত হবে দেখি। সো আমাদের বিভবটা কত হবে, এগুলা হিজিবিজি একটু সরাই দেই, এগুলা সব হিজিবিজি একটু সরাই দিই। আচ্ছা দেখো বিভবটা কত হবে। সো আমাদের এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এবং এই দূরত্ব হলো আর, এটুকু এল, এটুকু এল, এটুকু এল, এটুকু এল, মধ্যবর্তী দূরত্ব 2l। এখন দেখো যখন আমরা এই পয়েন্টের বিভব বের করব তখন মাইনাস চার্জের জন্য বিভব কত হবে? মাইনাস চার্জের জন্য বিভব হবে মাইনাস সিকিউ ডিভাইডেড বাই এই দূরত্বটা কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা গেল নেগেটিভ চার্জের জন্য বিভব। পজিটিভ চার্জের জন্য সেম দূরত্বে বিভবটা কত হবে? প্লাস সি কিউ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো দুইটার জন্য কিন্তু টোটাল যে বিভব সেটা কত আসছে? 0 আসছে। কারণ লম্ব সমদ্বিখণ্ডক এমন একটা লাইন যেই লাইনের উপরে প্রত্যেকটা বিন্দু থেকে এই কর্নার পয়েন্ট দুইটার দূরত্ব সেম, এবং চার্জের মানও যেহেতু সমান এবং বিপরীত, এই কারণে এই তলের উপরে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিভব 0। লম্ব সমদ্বিখণ্ডকের উপরে প্রত্যেকটা পয়েন্টে বিভব 0, এখানেও দেখবা বিভবের মান 0 আসছে, এখানেও দেখবা বিভবের মান 0 আসছে। লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দু হোক না কেন বিভব হবে 0। বুঝতে পেরেছ? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে বিভব হবে 0। ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখলাম যে প্রাবল্য কি হয়, এবং এটাও দেখলাম যে বিভব কি হয়। প্রথম সূত্রের বিভবটা কি ছিল? এই যে সিপি বাই আর স্কোয়ার, এটা এই পাশে হলো মাইনাস সিপি বাই আর স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু দুইটা স্পেশাল পয়েন্টের জন্য প্রাবল্য এবং বিভব বের করছি। দুইটা স্পেশাল পয়েন্টের জন্য প্রাবল্য বিভব বের করছি। একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে অক্ষের উপরে যে কোনো বিন্দু, আর আরেকটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দু। সো অক্ষের উপরে যে কোনো বিন্দুতে প্রাবল্য বিভব বের করছি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে প্রাবল্য বিভব বের করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিন্দু তো আর এই দুইটা জায়গায় নাই, বিন্দু তো পুরা তলে যে কোনো বিন্দুই হতে পারে। তাহলে এখন আমরা দেখব যে কোনো বিন্দুর জন্য এই ফর্মুলা কি হবে, তড়িৎ প্রাবল্য কিভাবে বের করব এবং বিভব কিভাবে বের করব। প্রথমে আসো তড়িৎ প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা দেখতে চাই। সো দেখো আমরা একটা মাইনাস চার্জ নিলাম, এইখানে একটা প্লাস চার্জ নিলাম, এটা একটা মাইনাস চার্জ, এইখানে একটা প্লাস চার্জ। মাইনাস চার্জ এবং প্লাস চার্জ পরস্পর থেকে কত দূরত্বে আছে? মাইনাস চার্জ এবং প্লাস চার্জ পরস্পর থেকে 2l দূরত্বে আছে।
আমরা এদের ঠিক মাঝখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু, এই যে এটা কোনো একটা বিন্দু যেটা আমাদের এই সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত এবং দ্বিমেরু ভ্রামকের সাথে যেটা থিটা কোণ উৎপন্ন করছে। ভাইয়া দ্বিমেরু ভ্রামক কোনটা? এই যে মাইনাস থেকে প্লাস, এটা হলো সেই দ্বিমেরু ভ্রামক। আমরা জানি যে কোনো অবস্থানকে তো দুইভাবে প্রকাশ করা যায়, তাই না? একটা হচ্ছে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, অথবা পোলার স্টাইলে, একটা কার্টেসীয় স্টাইলে, একটা পোলার স্টাইলে প্রকাশ করতে পারি যে কোনো বিন্দুর অবস্থানকে। তো আমরা যে কোনো বিন্দুতে প্রাবল্য বের করব, সো কোনো বিন্দুর অবস্থানটা প্রকাশ করছি এখানে কিসের সাহায্যে? আর থিটার সাহায্যে যে কোনো বিন্দুর অবস্থানটা বের করছি, কোনো বিন্দুর অবস্থানটা বের করছি আর এবং থিটা এই দুইটা কোঅর্ডিনেটের সাহায্যে। তাহলে এখন এটা কিন্তু আমাদের সেই পি ভেক্টরটা, কেমন? এইবার আমরা এই প্রমাণটাকে খুব মজা করে সলভ করব। দেখো, যে কোনো বিন্দুতে প্রাবল্য যেহেতু বের করতে চাই, বলতো দ্বিমেরু ভ্রামক এইটা একটা ভেক্টর রাশি ছিল। সো আমরা এই ভ্রামকটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি, এই ভ্রামকটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি। এটা কি একটা ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। সো দ্বিমেরু ভ্রামক ছিল একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। দেখো দুইটা উপাংশে ভাগ করব, কোন দুইটা উপাংশে? একটা উপাংশ হবে যেই বিন্দুতে আমরা প্রাবল্য বের করছি তার সাথে লম্ব বরাবর, এবং আরেকটা উপাংশ হবে যে বিন্দুতে প্রাবল্য বের করছি সেটার অক্ষ বরাবর, এই যে এরকম। সো ভাইয়া দেখো এখন কিন্তু তার মানে আর এইটা নাই, এইটাকে ভেঙে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। খেয়াল করো, এইটা ছিল আমাদের পি ভেক্টর, এই পি ভেক্টরটাকে আমরা ভেঙে একটা উপাংশ নিছি পি কস থিটা। এই যে যেমন এই উপাংশটা হচ্ছে আমাদের পি কস থিটার উপাংশ, এখানে আমরা একটা ক্ষুদ্র ডাইপোল পাইছি যেটা পি কস থিটার মানের সমান, আর আরেকটা ডাইপোল মোমেন্ট পাইছি যেটা হচ্ছে পি সাইন থিটার সমান। এই একটা পি কে ভেঙে কিন্তু আমরা পি কস থিটা এবং পি সাইন থিটা দুইটা দ্বিমেরু পাইছি। বলো এই ভাঙাটা কি বুঝতে পারছো কিভাবে হয়েছে? একটা দ্বিমেরু ভ্রামক, এটা একটা ভেক্টর রাশি ছিল, এই ভ্রামকটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলছি, একটা কস থিটায় একটা সাইন থিটায়। সহজ। তাহলে বলো তো এটা করার একটা দারুণ রিজন আছে। রিজনটা হচ্ছে দেখো এবার এই পয়েন্টটা কিন্তু একটা র্যান্ডম পয়েন্ট ছিল, র্যান্ডম পয়েন্ট হলেও এই পয়েন্টটা দেখো পি কস থিটা দ্বিমেরুটার অক্ষে অবস্থিত এবং পি সাইন থিটার দ্বিমেরুটার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। কথা বুঝছো? পি কস থিটা যেই এই যে পি কস থিটা যে উপাংশটা আছে সেই বা পি কস থিটা যে দ্বিমেরু ভ্রামকটা আছে সেই দ্বিমেরু ভ্রামকের অক্ষের উপরে অবস্থিত হচ্ছে আর, এবং পি সাইন থিটা যেটা আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত হচ্ছে আর। তাইলে বলো তো আমরা এখান থেকে পি কস থিটার জন্য দ্বিমেরু ভ্রামক এখানে প্রাবল্য বের করব, বলতো অক্ষের উপরে প্রাবল্য দ্বিমেরু ভ্রামকের দিকে হয় না? মনে আছে? অক্ষের উপরে প্রাবল্য কিন্তু দ্বিমেরু ভ্রামকের দিকে হয়। সো এই দ্বিমেরু ভ্রামকের জন্য প্রাবল্য আমি মনে করলাম E1। E1টা কার জন্য? E1 প্রাবল্যটা হচ্ছে আমাদের এই পি কস থিটার জন্য, ঠিক আছে? এবং পি সাইন থিটার জন্য এই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হয়? আমরা দেখছি না লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হয়? দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে হয়, দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে হয়। তাহলে খেয়াল করো এটা হলো আমাদের পি সাইন থিটা, এই পি সাইন থিটার বিপরীত দিকে কিন্তু আমরা তড়িৎ প্রাবল্যটা পাবো। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই E2, এটা হচ্ছে আমাদের সেই E2। দেখো বেগুনি কালার দিয়ে লিখছি, এটা পি সাইন থিটার জন্য এই পয়েন্টে প্রাবল্য, আর পি কস থিটাটা সবুজ কালার দিয়ে লিখছি, এটা E1 এর জন্য প্রাবল্য। আশা করি বুঝতে সহজ হবে। তাহলে আমরা কিন্তু এখন দেখো E1 এবং E2 এদের মধ্যবর্তী কোণ কত? আবার 90 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। দেখো আমরা যদি এখন E1 বের করতে চাই, E1 এর মান কত হবে? 2cp cos থিটা ডিভাইডেড বাই r কিউব। সূত্র মনে আছে? দেখো তো অক্ষের উপরে সূত্রটা কি ছিল? অক্ষের উপরে সূত্রটা কি ছিল?
2cp এর মান ডিভাইডেড বাই r কিউব। আমরা তো 2cp বসাতে পারবো না, কারণ আমরা পিটাকে দুইটা উপাংশে ভাগ করছিলাম, একটা ছিল p cos থিটা, একটা ছিল p sin থিটা। সো আমরা আমরা যখন অক্ষের উপরে লিখব তখন ওইটা p cos থিটার অক্ষের উপরে বিন্দুটা ছিল, তাই ওই দ্বিমেরু ভ্রামকটা কিন্তু হবে p cos থিটা। সো 2cp cos থিটা ডিভাইডেড বাই r কিউব হবে এইটার প্রাবল্য। এই দেখো 2cp বাই r কিউব ছিল, p cos থিটা কেন লিখলাম, কারণ এই উপাংশটার মান কত এখন p cos থিটা, তাহলে p cos থিটার অক্ষের উপরে তো u1 টা বের করছি। গুড, এবার আসো E2 এর মান কত হবে বের করি। E2 সমান সমান হবে cp sin থিটা ডিভাইডেড বাই r কিউব। দেখো তো মানছো কিনা, cp sin থিটা বাই r কিউব। এই দেখো তো কি ছিল, cp বাই r কিউব ছিল। আমরা কোন p এর জন্য প্রাবল্য বের করছি, p sin থিটার জন্য প্রাবল্য বের করছি, তাই cp sin থিটা বাই r কিউব। এখন এদের লব্ধিটা কোন দিকে হবে, এদের লব্ধিটা হবে এই দিক বরাবর, এদিক বরাবর লব্ধিটা হবে। সো আমরা মনে করলাম এই লব্ধিটা হচ্ছে ই নেট, যেটা মনে করো E1 এর সাথে আলফা ডিগ্রি কোণে আছে। তাহলে সোজা কথা tan আলফা সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি, অর্থাৎ E2 ডিভাইডেড বাই E1। এখান থেকে আমরা আলফার মান কত হয় বের করে ফেলতে পারবো, tan ইনভার্স E2 ডিভাইডেড বাই E1। যখন আমরা এই পয়েন্টে প্রাবল্যের দিকটা মেনশন করব, দিক মেনশন করার সময় অবশ্যই এটা হবে থিটা প্লাস আলফা। কিন্তু এই যে থিটা যেটা গিভেন ছিল প্রশ্নের মধ্যে, থিটা প্লাস আলফা, এটা হচ্ছে আমাদের ই নেটের ডিরেকশনটা। তাহলে কোণটা কত, ভ্রামকের সাথে, দ্বিমেরু ভ্রামকের সাথে লব্ধি প্রাবল্য আলফা প্লাস থিটা কোণে কাজ করছে, আলফা প্লাস থিটা কোণে কাজ করছে। এটা গেল দিকের মান। এখন মান কিভাবে আমরা বের করব, ই নেট স্কয়ার সমান সমান কি হবে, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার না, E1 স্কয়ার মানে কত হবে, 4c স্কয়ার p স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই r কিউব এর উপরে স্কয়ার, প্লাস E2 স্কয়ার মানে কত হবে, c স্কয়ার p স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই r কিউবের উপরে স্কয়ার। আমরা এখান থেকে চাইলে দেখো c স্কয়ার p স্কয়ার যদি কমন নেই, ডিভাইডেড বাই r কিউব স্কয়ার, ভিতরে থাকে কারা, 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান c স্কয়ার p স্কয়ার r কিউব স্কয়ার। এইটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখো, 3 cos স্কয়ার থিটাটা বাইরে রাখলে এখানে থাকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এভাবে লেখা যায় না, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এইটাকে আমরা কি বলি, 1 বলতে পারি। তাহলে এইটাকে আমরা 1 বললাম, এটা হলো আমাদের ই নেট স্কয়ার, ই নেট স্কয়ার। তাহলে ই নেটের মানটা কত হবে, সুতরাং লব্ধি প্রাবল্যের যে মান এটা সমান সমান হবে, রুট করে ফেলি, সিপি বাই আর কিউব স্কয়ার রুট অফ 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এতক্ষণ কিছু মনে থাকলে থাকছে, না থাকলে নাই, এইটা মনে রাখতেই হবে। এই সূত্রটা মনে রাখলে বাকি সবার জন্য ক্যালকুলেশন কি হবে নিজেই করে ফেলতে পারবা। ই নেট সমান সমান সিপি বাই আর কিউব স্কয়ার রুট অফ 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এটা এখন সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল একটা সূত্র। যেমন দেখো, বলতো আমরা যখন অক্ষের উপর বের করব, অক্ষের উপর থিটার মান কত বলতো, অক্ষের উপর হলে থিটার মান কত বলতো, অক্ষের উপর হলে থিটার মান কত, 0 ডিগ্রি। তাহলে অক্ষের উপর থিটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে আমাদের ই অ্যাক্সিস এর ফর্মুলা কি হবে,
সিপি বাই আর কিউব, কস 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে আসছে 1 + 3 সমান সমান 2 সিপি বাই আর কিউব, যেটা আমরা প্রুফ করছিলাম কিন্তু। এবং বলো তো ভাইয়া লম্ব সমদ্বিখণ্ডকের উপরে থিটার মান কত? লম্ব সমদ্বিখণ্ডকে থিটার মান কিন্তু 90 ডিগ্রি, তাহলে ই পারপেন্ডিকুলার সমান সমান হবে সিপি বাই আর কিউব স্কোয়ার রুট অফ 1 + cos স্কোয়ার 90 ডিগ্রি। cos 90-র মান কত? 0, তাহলে থাকবে সিপি ডিভাইডেড বাই আর কিউব। এটা হচ্ছে পারপেন্ডিকুলারের যেটা পাইছিলাম, আর এটা এক্সিসে যেটা পাইছিলাম। খেয়াল করে দেখো, এই সূত্র দুইটা মনে রাখা দরকার নাই, মূল এটা মনে রাখবা, যে কোনো থিটার জন্য, যে কোনো আর এর জন্য, যে কোনো আর দেওয়া থাকলে, থিটা দেওয়া থাকলে আমাদের ই এর মান কত হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেললাম। ভালো কথা। এবার আসো ভিটাও বের করে ফেলি, বিভবটাও বের করে ফেলি। বলো তো পি সাইন থিটার জন্য কি কোনো বিভব থাকবে? পি সাইন থিটা, এই যে দ্বিমেরুটা, সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিভব থাকবে? থাকবে না। শুধু পি কস থিটার জন্য না, বিভব থাকবে। তাহলে ভি এর মান হবে সিপি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো অক্ষের উপরে বিভব কি, বিভবের সূত্র কি ছিল? অক্ষের উপরে বিভবের সূত্র ছিল সিপি বাই আর স্কোয়ার, সিপি বাই আর স্কোয়ার। তো আমাদের পি এর মানটা কত? পি কস থিটা। পি এর মানটা হচ্ছে পি কস থিটা। এর জন্য এটাই কিন্তু আমাদের বিভবের ফর্মুলা, এইটাই আমাদের বিভবের ফর্মুলা। এখন এখানে তুমি যখন অক্ষের ওপর নিবা, অক্ষের ওপর নিবা, যদি থিটার মান 0 ডিগ্রি হয় তখন ভি সমান সমান হবে সিপি বাই আর স্কোয়ার। যদি থিটার মান 180 ডিগ্রি হয়, থিটার মান 180 ডিগ্রি হলে বলো তো ভি এর মান কত হবে? মাইনাস সিপি বাই আর স্কোয়ার না? কারণ কজ 180-র মান হলো -1। তার মানে দেখো আমাদের কিন্তু এখানে যদি আমরা থিটা যেটা আছে সে থিটাটা 0 ডিগ্রি হয়, থিটাটা 0 ডিগ্রি মানে আমরা অ্যাঙ্গেলটা কার সাথে হিসাব করছি? সবসময় দ্বিমেরু ভ্রামকের থেকে হিসাব করছি। তাহলে ভ্রামকের দিক এবং আমাদের যে কোনো বিন্দুর অবস্থান, মানে অবস্থান ভেক্টর এবং ভ্রামকের দিক যদি 0 ডিগ্রি কোণে হয়, তার মানে কি এটা যে প্লাসের কাছে অবস্থিত, তাহলে তখন বিভব হচ্ছে প্লাস সিপি বাই আর স্কোয়ার। আর যদি এই পয়েন্টে তুমি বিন্দু নাও, তাহলে দেখো দ্বিমেরু ভ্রামকটার ডিরেকশন এইটা, আর অবস্থান ভেক্টর কিন্তু তার 180 ডিগ্রি কোণে আছে। তাহলে সেক্ষেত্রে মাইনাসের দিকে কিন্তু বিভবটা কত হচ্ছে? মাইনাস সিপি বাই আর স্কোয়ার। গেল লম্ব সমদ্বিখণ্ডকের উপরে থিটার মান 90 ডিগ্রি। সো আমাদের এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিভব কত হবে? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিভব ভি সমান সমান সিপি কজ 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটার মান আসে 0। সো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে 0। বুঝতে পেরেছো? তাহলে ভাইয়া মনে রাখবা দুইটা সূত্র, এই দুইটা ফর্মুলা মূল, এই দুইটা ফর্মুলা মনে রাখবা। একটা হলো ভি এর ফর্মুলা, যদি তুমি যে কোনো একটা বিন্দুর অবস্থান মানেই তো পোলার সমীকরণে আর থিটা জানবা। সো যদি আর জানো, থিটা জানো, তাহলে ভি এর মান কত বের করে ফেলতে পারবা। আবার তুমি যদি আর জানো, থিটা জানো, তাহলে ই নেটের মান কত বের করে ফেলতে পারবা। আজকে আর বেশিক্ষণ সময় নিব না, কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা করব নেক্সট ক্লাসে। আজকে শুধুমাত্র এই প্রবলেমটা একটু দেখো। যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। আমরা কি দেখছিলাম? যে কোনো ক্ষেত্রে ভি এর ফর্মুলা কি? সিপি কস থিটা বাই আর স্কোয়ার, সিপি কস থিটা বাই আর স্কোয়ার। খেয়াল করো আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা কিউ, মানে কিউ দেওয়া আছে, এল দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে। আর এর মান 4, থিটার মান 30 ডিগ্রি। আর এর মান 4, থিটার মান 30 ডিগ্রি। তাহলে পি বিন্দুর বিভব কত হবে? দেখো পি এর মান বসাইছে হচ্ছে কিউ ইন্টু টুয়াইজ এল। পি সমান সমান এখানে কত হবে? কিউ ইন্টু টুয়াইজ এল। কিউ এর মান কত? 4 মাইক্রোকুলম, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু টুয়াইজ এল মানে হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে এটা হলো আমাদের কিসের ভ্যালু? পি
পি এর ভ্যালু, এই যে এইটুকুতে পি এর ভ্যালু করে ফেলছে, আর cos 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে 9 × 10⁹, তাহলে এখান থেকে কত বিভব সেটা পেয়ে গেছে। বুঝতে পেরেছো? সূত্র দেখো, সিপি cos থিটা বাই আর স্কোয়ার, এই যে সিপি cos থিটা বাই আর স্কোয়ার, এই ফর্মুলাই কিন্তু এখানে বসাইছে। ভেরি গুড। এবার আসো আরেকটা সিকিউ। ঘ নাম্বার প্রশ্নে বলছিল ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরকম পরিবর্তন হবে। অর্থাৎ বর্তমানে তো একটা তড়িৎ প্রাবল্য আছে, বর্তমানের তড়িৎ প্রাবল্য কত, দেখো সূত্র বসাইছে, জাস্ট কিচ্ছু না, আমি বারবার করে বলে আসছি, কিন্তু সেকেন্ড ইয়ারে যে টাইপের প্রশ্নগুলো আসে সিকিউতে, এগুলা সরাসরি সূত্র বসালে অঙ্ক হয়ে যায়। ফার্স্ট পেপারে যেরকম অনেকগুলা চ্যাপ্টারের মিক্সচার থাকে, একটার কনসেপ্টের সাথে আরেকটা মিলে তারপর একটা সিকিউ দেয়, তুমি বেশিরভাগ সময় দেখবা আমাদের এই সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোতে কিন্তু এই ঝামেলাগুলো করে না। তুমি সূত্রগুলো যদি জানো, কোন সূত্র দিয়ে কোনটা বোঝায় এটা যদি ভালোভাবে বুঝো, সিকিউ কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। সেকেন্ড পেপার এই জন্য কিন্তু সহজ। সো খেয়াল করো, পি বিন্দুতে প্রাবল্যের সূত্র ছিল সিপি √1 + c cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনে। সো পি এর মান তো একটু আগে বের করলাম, cos স্কয়ার থিটা 30 ডিগ্রি বসাই আমরা একটা পেয়ে গেলাম, আমাদের হচ্ছে এই 30 ডিগ্রি কোণে প্রাবল্যের মান কত। এখন আমাদেরকে বলছে কম্পেয়ার করতে, যে 0 ডিগ্রিতে প্রাবল্য এবং 90 ডিগ্রিতে প্রাবল্য। সো 30 ডিগ্রিতে প্রাবল্য যা হয় তার সাথে কম্পেয়ার করব 0 ডিগ্রিতে প্রাবল্য কত হয়, তার সাথে কম্পেয়ার করব 90 ডিগ্রিতে প্রাবল্য কত হয়। সো এখানে দেওয়া আছে ওপি রেখার মধ্যবিন্দুতে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, মানে cos 0 ডিগ্রি হলে প্রাবল্য কত হয় সেটা বের করব। তাহলে দেখো দুইটার মধ্যে একটা ডিফারেন্স এখানে আসছে, ই এর মধ্যে একটা ডিফারেন্স আসছে দুইটা ই এর মধ্যে, সেটা আমরা বলবো যে 0 ডিগ্রিতে যে প্রাবল্য তার তুলনায় এখানের প্রাবল্য এত বেশি বা এত কম। একইভাবে বলো তো 90 ডিগ্রির জন্য আমরা একটা প্রাবল্য বের করতে পারবো না? সো 90 ডিগ্রির জন্য থিটা সমান সমান 90 ডিগ্রি এর জন্য আমাদের ই এর মান কত হবে, c × p × √1 + 3 cos স্কয়ার 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর কিউব। cos 90 এর মান কত, 0, তাহলে এখানে আসছে সিপি ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণের জন্য, এটা হলো 0 ডিগ্রির জন্য, আর এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য। ওপি রেখার দ্বিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে 0 এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। সো আমাদের তড়িৎ প্রাবল্যের পরিবর্তনটা কেমন কেমন হবে সেটাই আমরা তুলনা করে বের করে ফেলতে পারবো। কথা কি বোঝা গেছে? ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ক্লাসে আমরা এখানে কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম আছে, কিছু একদম বইয়ের অঙ্ক আছে, সো সেইগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব, এবং আরও কিছু ছোটোখাটো টপিক আছে, এগুলো আমরা দেখে ফেলবো। আজকে এই পর্যন্ত থাকলো। আমি চেষ্টা করব আগামীকালকে রাত্রে 9টায় একটা ক্লাস, এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়ার, এটা চেষ্টা করব, তোমাদেরকে জানাই দিব যদি নেই। আবার অবশ্য কালকে একটু তোমাদের লোড হয়ে যাবে, 7:30টায় ম্যাথ আছে, 10টায় আবার কেমিস্ট্রি আছে, মাঝখানে নাও নিতে পারি, ঠিক আছে। আর যদি নেই তাহলে মঙ্গলবারের দিন রাত 10টায় ইনশাল্লাহ দেখা হবে বাকি টপিকগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।